তারপরে আপনার ঘটনা শুরু করবেন। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি দিনার, আমি এসেছি লালবাগ থেকে। আসল ভাই, আমি ঘটনা শুরু করার আগে সবাইকে জানাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। তো আসল ভাই, আমি সরাসরি আমার ঘটনায় চলে যাই। আমি প্রথম যে ঘটনাটি শেয়ার করতেছি, এই ঘটনাটি আমাকে বলেছে আমার এক ছোট ভাই ওসমান। তার বাবা আমাকে শেয়ার করে ঘটনাটি। ঘটনাটি ঘটে 1980 দিকের ঘটনা। তো যুদ্ধের বেশ কিছু 8 কি 10 বছর পরের দিকের ঘটনা। তো ঘটনাটি ঘটে নোয়াখালী জেলার শেফালীপাড়া নামক একটি গ্রামে। তো ঘটনাটি যার সাথে ঘটে তার নাম হচ্ছে আলমগীর। ওনার ধানের আড়ত ছিলেন। তো উনি প্রতিদিন যা বিক্রি করতেন তার ক্যাশ নিয়ে উনি বাসায় চলে আসতেন। তো উনি এরকম একদিন একটা সময় বাসায় ফিরতেছিলেন দোকান বন্ধ করে। যা টাকা উনি বিক্রি করেন সারাদিন সমস্ত টাকা ওনার সাথেই ছিল। তো ওনারই গ্রামের কতগুলো বখাটে যুবক ঠিক করে যে ওনাকে ছিনতাই করে ওনার টাকা পয়সা যা আছে সবকিছু লুট করে নিবে ওনার কাছ থেকে। তো ওদের এরকম একটা প্ল্যান ছিল। তো আলমগীর সাহেব কাঁচা রাস্তা ধরে বাসায় ফিরতেছিলেন। তো রাত 8:30 কি 9টার দিকে হবে। তো ওই সময় তেমন কোনো লোকজন ছিল না রাস্তায়। তো উনি একাই ফিরতেছিলেন বাসায়। তো ওই সময় ওই 5-6 জন যুবক তার উপর হামলা করে, এবং তার উপর হামলা করার পর তখন তারা তার কাছ থেকে তার সমস্ত টাকা পয়সা ছিনিয়ে নেয়। তো একটা পর্যায়ে আলমগীর সাহেব তিনি তাদের থেকে একজনকে চিনে ফেলেন। তো চিনে ফেলার পর আলমগীর সাহেব বলে যে তুমি তো আমার গ্রামের, তুমি এই কাজটা কেন করতেছো? তখন ওরা 5 জন মিলে ঠিক করে যে উনি যদি বেঁচে থাকে তাহলে এই ঘটনা তো সবাইকে বলে দিবে এবং ওদের সমস্যা হবে। তাই তো তারা চিন্তা করে যে ওনাকে মেরে ফেলে কোথাও পুঁতে রাখবে। তো ওনারা ওই 5-6 জন বখাটে যুবক মিলে ওনাকে সেখানে মেরে ফেলে। তো সেই রাস্তাটা থেকে বেশ কিছু একটা দূরে ধানি জমির মধ্যে একটা জায়গা ছিল যেখানে অনেক আগে গ্রামবাসীদের কবর দেওয়া হতো। তো সেই জায়গাটা পরিত্যক্ত এবং ওই জায়গাটা নিয়ে অনেক ঘটনা সবার মুখে প্রচলিত আছে। তো তারা ঠিক করে তাকে নিয়ে সেখানেই কবর দিবে। তো তারা সেখানে তাকে রাতের বেলা মেরে তার লাশ নিয়ে তারা ওই 5 জন ওইখানে গর্ত করে তাকে পুঁতে রাখে। তো পুঁতে রাখার পর ওই 5 জন যে যার মতো তো সবার বাসায় চলে যায়। তো এই দিক দিয়ে আলমগীর সাহেব যে বাসায় ফিরতেছেন না, ওনার ওয়াইফ খুব চিন্তায় পড়ে যান। তো উনি বাসার থেকে একটু বের হয়ে রাস্তাটার দিকে যান যে দেখি উনি কি আসতেছেন নাকি। তো উনি চাঁদের আলো যতটুকু দেখলেন যে দূরের থেকে একজন লোক আসতেছে, এবং উনি যতটুকু শিওর হলেন যে এটা ওনার হাজবেন্ডই। তো উনি কাছাকাছি আসার পর শিওর হলেন যে হ্যাঁ, এটা ওনার হাজবেন্ড। তো ওনার হাজবেন্ড যখন বাসায় ফিরে, তো তখন উনি ওনার হাজবেন্ডকে জিজ্ঞেস করতে থাকে যে তোমার এত দেরি হলো কেন। তখন ওনার হাজবেন্ড ওনার কোনো কোশ্চেনেরই অ্যান্সার না দিয়ে উনি সরাসরি ঘরে চলে যায় এবং ঘরে গিয়ে শুয়ে পড়ে হাত মুখ না ধুয়ে। তখন ওনার ওয়াইফের কাছে একটু আজব লাগে ব্যাপারটা, যে দোকান থেকে আসছে সারাদিন পর হাত মুখ না ধুয়ে, এবং ইভেন উনি খাওয়া দাওয়া করেননি তখন। তো শুয়ে পড়েন। তো ওনার ওয়াইফ ভাবলেন যে হয়তো বা সারাদিন অনেক কাজ টাজ করছে, উনি টায়ার্ড হয়ে গেছে। তো একটা সময় ওনারা দুজন শুয়ে পড়েন। তো রাতে একটা পর্যায়ে ওনার হাতটা পর ওনার হাজবেন্ডের গায়ের উপর। তো উনি দেখেন ওনার হাজবেন্ডের শরীরটা অস্বাভাবিকভাবে ঠান্ডা, এবং একটা মানুষ মারা গেলে তার বডির সিমটম যেরকম হয় তার বডিটা ঠিক ওই রকম কন্ডিশনে আছে, এবং তার বডিটা খুব শক্ত হয়ে আছে এবং বেশ ঠান্ডা। তখন উনি খুব ভয় পায়, তার হাজবেন্ডকে ধাক্কা দিলে তার হাজবেন্ড ঘুম থেকে উঠে যায়। তো উঠে যাওয়ার পর সে আর তার হাজবেন্ডকে কিছু বলে না, সে ঘুমিয়ে পড়ে। তো ওনার ওয়াইফ প্রতিদিনই ফজরের সময় উঠে ফজরের নামাজ পড়তেন, কোরআন শরীফ তেলাওয়াত করতেন তখন। তো উনি যথারীতি ঘুম থেকে উঠে ফজরের নামাজ শেষ করে কোরআন শরীফ তেলাওয়াত করতে বসেন। তখন যিনি আলমগীর সাহেব ছিলেন উনি খুবই পোলাইট একজন লোক ছিলেন, তো খুব শান্ত প্রকৃতির ছিলেন। উনি নিজেও নামাজ কালাম করতেন। তো উনি ঘুম থেকে চিৎকার দিয়ে উঠেন, এবং খুব উইয়ার্ড একটা চিৎকার দেন উনি চিৎকার দিয়ে ওনার ওয়াইফের সাথে অকথ্য ভাষায় বলতে থাকে যে তোর এখন এগুলো কোরআন শরীফ পড়ার দরকার নেই, তুই পরে পড়িস আমি গেলে। তো ওনার ওয়াইফ ভাবে যে হয়তো বা ঘুমায়নি ঠিক মতো। তো উনি তখন বন্ধ করে অন্য কাজে ব্যস্ত হয়ে যান। তো ওনার হাজবেন্ড কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে পুকুরে যায় গোসল করতে। তো ওনার সাথে ওনার মেয়ে ছিল 7-8 বছর বয়সে। তো সেই মেয়েটাও তার সাথে যায় বাবার সাথে গোসল করতে। তো গোসল করার একটা পর্যায়ে ওনার মেয়ে পুকুরে পানি নিয়ে খেলতেছিল। তখন আলমগীর সাহেব খুব জোরে তার মেয়ের গায়ে একটা থাপ্পড় দেয়। এত জোরে থাপ্পড় দেয় যে তার আঙ্গুলের ছাপগুলো গালে বসে যায়। তো তখন তার মেয়েটা কাঁদতে কাঁদতে পুকুর থেকে উঠে বাসায় চলে আসে। বাসায় চলে এসে সে তার মাকে কেঁদে বলে যে বাবা এরকম আমাকে মারছে কোনো কারণ ছাড়াই পুকুরে। তখন তার ওয়াইফ খুব রেগে যায় যে উনি তো এরকম না, যে কখনো গায়ে হাত তোলার মতো মানুষ না, এবং খুব শান্ত প্রকৃতির। তো উনি যখন গোসল শেষ করে বাসায় ফিরে তখন ওনার ওয়াইফ ওনাকে বলতে থাকে যে তুমি বাচ্চা মেয়েটাকে কেন মারলা। তখনও উনি ওনার ওয়াইফের কোনো কোশ্চেনে অ্যান্সার দিচ্ছেন না। তখন উনি জাস্ট একটা কথা বলেন, ওনার ওয়াইফ বলেন যে ভয়েসটা অন্য কারো ভয়েস ছিল, ওনার যে স্বাভাবিক ভয়েস যেটা সেটা ছিল না। তো উনি খুব ভারী একটা কণ্ঠে বলেন যে তোর মেয়েকেও মারবো তোকেও মারবো। তো এটা বলে উনি ঘরে চলে যায়। তখন ওনার ওয়াইফ একটু ভয় পায় যে এটা কি হইতেছে আসলে। তো তখন উনি ঘরে গিয়ে রেডি হয়ে দোকানে চলে যায়। তো যখন উনি দোকানে যাচ্ছিলেন ওই রাস্তা দিয়ে, কাঁচা রাস্তা দিয়ে,
তো সেই রাতে যে 5 জন যুবক তার উপর হামলা করছিল, যারা তাকে মেরে মাটিতে গর্ত করে পুঁতে রাখে, তারা যখন তাকে দেখে সবাই, তারা মানে খুব অবাক হয়ে যায় তাকে দেখার পর, যে তাহলে তারা রাতের বেলা কার উপর হামলা করলো, কার থেকে টাকা ছিনিয়ে নিল এবং কাকে তারা মেরে সে মাটিতে পুঁতে রাখছে। তো তারা খুব চিন্তায় পড়ে যায়। তো এইদিকে উনি যখন দোকানে যায়, তো আমাকে যিনি ঘটনা শেয়ার করেন, ওসমানের বাবা, ওনার নাম হচ্ছে লাল মিয়া। তো উনার দোকান, ঠিক উনার দোকানের 2-1টা দোকান পরেই উনার দোকান ছিল। তো দোকানে যখন উনি ছিলেন আলমগীর সাহেব, তখন ওনার দোকানে কিছু কাস্টমার আসার পর একটা পর্যায়ে চা আনা হয় দোকানে। তো পাশের দোকান থেকে গরম চা আনার পর সবাই, ওসমানের বাবা তখন, যিনি আমাকে ঘটনা শেয়ার করছেন, উনি তখন পাশেই ছিলেন। তো উনি দেখলেন যে সবাই চায়ের মধ্যে ফু দিয়ে চা খাচ্ছিল, কিন্তু আলমগীর সাহেব যিনি, উনি সবাইকে মানে অবাক করার মতো উনি চাটা জাস্ট চায়ের কাপটা নিয়ে, মানে ঠান্ডা পানি যেরকম আমরা নর্মাল পানি যেরকম আমরা মুখে ঢেলে খেয়ে ফেলি, তো উনি ওই রকম ভাবে সমস্ত চাটুকু খেয়ে ফেলেন কাপের। তো এটা দেখার পর ওসমানের বাবা তাকে জিজ্ঞেস করে যে তুই এত গরম চা কিভাবে খেলি। তো উনি তার কোশ্চেনের কোনো অ্যান্সার দেয়নি। তো তারপর উনি চলে যান। তো উনি সেদিন দোকান টোকান শেষ করে বাসায় ফিরে, তো এইদিকে ওই যে 5 জন যুবক যারা তার উপর গত রাতে হামলা করছে, তো তারা চিন্তা করে যে ঠিক আছে, আমরা দিনের বেলা আর দেখা দিব না যে আমরা কাকে মারছিলাম, আমরা কাজ করি রাতের বেলা আবার সেই গর্তটা গিয়ে আবার ঘুরে দেখবো যে সেখানে আসলে আমরা কারে মারছিলাম কালকে রাতে। তো সেই 5 জন মিলে রাতের বেলা আবার যায়। তো 5 জন মিলে গিয়ে সেই কবর যখন আবার পুনরায় তারা খুঁড়তে শুরু করে, তো ঘোরার পর তারা দেখে যে সেখানে আলমগীরের লাশ। তো এটা দেখার পর আসলে ভাই তারা 5 জনই খুব ভয় পেয়ে যায়। যে একজন হলে বুঝতে পারতো যে ভুল হয়েছে তাদের সাথে কিছু, কিন্তু 5 জনই খুবই ভয় পেয়ে যায় এবং সবাই চিন্তা করে যে আসলে তাদের সাথে কি হইতেছে। তারা গত রাতে ওনার উপর হামলা করছে, ওনাকে মারছে, আর আজকে দেখতেছে উনি আবার ঠিক মতো বাসা যেতেছে, দোকানে যেতেছে, আসলে ব্যাপারটা কি হইতেছে। তো এইদিকে সেকেন্ড নাইটে যখন উনি বাসায় আসেন রাতের বেলা, তখন উনি বাসায়, যেহেতু সকালে ওনার ওয়াইফের সাথে ওনার একটু ঝগড়া হয়, তো উনি এসে ঘুমিয়ে পড়েন। তো রাতে যখন ওনার ওয়াইফ ফজরের ঠিক একটু আগে উঠেন, তো উনি উঠার সময় দেখেন ওনার হাজবেন্ডের গায়ে হাত দিয়ে দেখেন ওনার হাজবেন্ডের শরীর আবার গত রাতের মতো ঠান্ডা এবং শক্ত হয়ে আছে। তো উনি খুব ভয় পেয়ে যান, উনি ভাবছেন হয়তো বা ওনার হাজবেন্ডের শরীর টরীর খারাপ হলো কিনা। তো উনি ফজরের নামাজ শেষ করে, ওনাদের গ্রামে একজন গ্রাম্য ডাক্তার ছিলেন, উনি ওনার বাসায় চলে যান। তো বাসায় গিয়ে বলেন যে এরকম ওনার হাজবেন্ডের শরীর খারাপ, আপনি একটু চলেন আমার সাথে। তখন সেই ডাক্তার তার সাথে আসে ফজরের নামাজ শেষ করে। তো বাসায় আসার পর তখন আলমগীর সাহেব বাসায় ছিলেন, উনি ঘুমিয়েছিলেন। তো উনি যখন এসে ওনার হাজবেন্ডকে দেখেন, তো উনি ওনার হাজবেন্ডকে ধরে যতটুকু বুঝেন যে ওনার বডির কন্ডিশনটা ছিল একটা মৃত মানুষের বডির কন্ডিশনের মতো, যে ওনার বডির সিমটম গুলো ছিল একটা মৃত মানুষের বডির সিমটমের মতো। তো উনি তখন যখন ওনাকে দেখতেছিলেন, তো তখন একটা সময় আলমগীর সাহেব ঘুম থেকে উঠে যান। তো উনি উঠে যাওয়ার পর উনি আর কোনো কিছু বলেনি। তো উনি জাস্ট বের হওয়ার সময় ওনার ওয়াইফকে বলে বের হয়ে যে আপনি এক কাজ করেন, ওনাকে কোনো একটা হুজুর বা কবিরাজ দেখান, ওনার অন্য কোনো সমস্যা হইতে পারে আমার মনে হয়। তো এটা বলে ডাক্তার চলে যায়। তো এই দিক দিয়ে উনি আবার দোকানে চলে আসেন। তো রাসেল ভাই এর মাঝখানে উনি কিন্তু এই 2 দিনের একদিন উনি বাসায় কোনো খাওয়া দাওয়া করেননি এবং কার সাথে কোনো কথাবার্তা বলেননি তেমন একটা। তো ওই যে 5 জন যুবক যারা তার উপর হামলা করে, তো তারা চিন্তা করে যে এই ঘটনাটা তারা কাউকে বলবে, এবং কাকে বলবে কে, কারণ এটা বললে হয়তো তারা নিজেরাও ফেঁসে যেতে পারে। তো তারা চিন্তা করে তাদের এলাকায় যে একটা মসজিদ ছিল, সেই মসজিদের একজন ইমাম সাহেবকে গিয়ে তারা ঘটনাটা বলে এবং তাকে অনেক রিকোয়েস্ট করে প্রথমে যে হুজুর আপনি কাউকে বলবেন না, আপনাকে আমরা একটা ঘটনা বলবো। তখন হুজুর বলে যে আচ্ছা ঠিক আছে বলো কি হয়েছে। তখন ওরা ওই হুজুরকে পুরো ঘটনাটা খুলে বলে যে হুজুর এরকম এরকম হয়েছিল, আমাদের ঘরে একটা ভুল হয়ে গেছে, আমরা তো পরে আলমগীরকে মেরে মাটিতে পুঁতে রাখছি। তখন হুজুর বলে যে আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে এক কাজ করো, আমাকে দেখাও তোমরা ওকে কোথায় পুঁতে রাখছো। তো এই বলার পর হুজুর, যেহেতু সকালবেলা বা বিকেলের দিকে গেলে অনেকে দেখতে পারে, সন্দেহ করতে পারে, তাই তারা এশারের নামাজ শেষ করে হুজুরকে তাদের সাথে করে সেখানে নিয়ে যায় সেই জায়গাটায়। তো সেই জায়গাটা যাওয়ার পর যখন তারা গর্ত খুঁড়ে আবার পুনরায় থার্ড টাইম তখন তারা খুব বেশি গর্ত খুঁড়ে, যে কিন্তু তারা মানে সেখানে আলমগীরের লাশ আবিষ্কার করতে পারেনি 5 জনই, এবং তারা অনেক বেশি গর্ত করে যে হয়তো বা একটু নিচে করছি নাকি, কিন্তু তাদের স্পষ্ট মনে ছিল তারা তেমন একটা গর্ত করেনি, 2 কি 3 হাতের মতো। তো যাই হোক, সেই হুজুর বলে যে কোথায় কোনো, এখানে তো কোনো লাশই নেই, আপনারা শুধু শুধু মিথ্যা কথা বলে আমাকে নিয়ে আসছেন। তো এটা বলার পর ওই 5 জন আরো বেশি ভয় পেয়ে যায় যে আসলে তাদের সাথে কি হইতেছে। তো এইদিকে তারপরের দিন ওনার ওয়াইফ ঠিক করে যে যেহেতু ডাক্তার বলছে ওনার হাজবেন্ড একটু অন্য কোনো সমস্যা, আর উনি নিজেও দেখতেছেন যে ওনার হাজবেন্ড কয়েকদিন ধরে মানে আনইউজুয়াল বিহেভিয়ার দেখাচ্ছেন সবার সাথে। তো ওনার হাজবেন্ড সেই হুজুরের কাছেই যায় যে হুজুরের কাছে এই 5 জন গিয়েছিল প্রথমে। তো সেই হুজুরকে গিয়ে বলে যে হুজুর এরকম আমার হাজবেন্ড কয়েকদিন যাবত একটু উইয়ার্ড ব্যবহার করতেছে, সবার সাথে কথা বলতেছে না, ঠিক মতো খাওয়া দাওয়া করতেছে না উনি 2-3 দিন যাবত। তখন সেই হুজুর বলে যে আচ্ছা ঠিক আছে,
উনি একটু পানি পরা দিয়ে দেন এবং একটা তাবিজ দিয়ে দেন সাথে করে, যে তাবিজটা ওনার হাতে দিয়ে দিবেন আর এই পানিগুলো 3 বেলা খাওয়াবেন ওনাকে। তো ওটা নিয়ে আসার পর উনি ওনার হাজবেন্ডকে দিলেন। ওনার হাজবেন্ড সে পানি ওনার হাজবেন্ড উনি এটা পর্যন্ত বলে নাই যে এটা পরা পানি বা কোনো কিছু, উনি জাস্ট পানি দেয় ওনার গ্লাসে। ওনার হাজবেন্ড সেই গ্লাসটা নিয়ে ছুঁড়ে ফেলে দেয় এবং তুমি আর সেই তাবিজ আর হাতে দেয়নি। তো এই ঘটনার পরের রাতের যে ঘটনাটা ঘটে, সেদিন রাতে উনি আর ওনার ওয়াইফ দুজনে ঘুমিয়েছিলেন। তো রাত 3টা বা তার একটু পরে হবে, ওনার ওয়াইফের ঘুম ভেঙে যায়। তো উনি ঘুম ভাঙার পর দেখেন যে ওনার হাজবেন্ড বেডে নাই। তো উনি ভাবছেন হয়তো বা ওনাদের রান্নাঘরটা ছিল রুমের শেষের একটা অংশে এবং এই রুম দিয়ে যাওয়া যেত, সে রান্নাঘরে রুমের ভিতর দিয়ে রান্না করতে যেতে হতো সেই রুমে। তো ওনার ওয়াইফ ভাবলেন উনি অথবা সেখানে গেছেন। তো উনি দেখলেন যে রুমের দরজার যে খিলটা দেওয়া ছিল ওটা ভিতর দিয়ে লক করা ছিল। তো উনি ভাবলেন যে সেখানে গেছেন। উনি সেখানে গিয়ে তাকে পাইনি। তো ভাবছেন, তো তাদের যে রুমটা ছিল, রুমটা একটু বড় আকৃতির রুম ছিল, মাঝখানে অর্ধেক পার্টিশন দেওয়া ছিল। তাদের যে মেয়েটা ছিল সেই মেয়েটা ওই পাশটায় ঘুমাতো খাটের মধ্যে। তো উনি ভাবলেন যে ওই রুমে গেছে নাকি তার হাজবেন্ড। তো এটা ভেবে আমি ওই রুমে যান। তো কুপি ছিল ওনার হাতে তখন। তো উনি সেটা হাতে নিয়ে গিয়ে দেখেন যে তার হাজবেন্ড তার মেয়ের দিকে তাকে দাঁড়ায় আছে। উনি পিছন দিক থেকে দেখে যেটা বুঝেন। তো এটা বলার পর উনি তাকে বলেন যে এত রাতে এখানে দাঁড়ায় কেন আসো, রুমে চলো ঘুমাবো। তো এটা বলার পর আসলে যখন উনি ওনার হাত ধরে টান দেন, তখন উনি যেটা দেখেন সেটা হচ্ছে উনি খুব বিভৎস একটা চেহারা দেখতে পান ওনার হাজবেন্ডের। সেটা হচ্ছে যে ওনার চোখে সাদা কোনো অংশ ছিল না, পুরো চোখটাই ছিল কালো। এবং এটা দেখার পর আসলে উনি খুবই ভয় পেয়ে যান এবং ভয় পেয়ে সেখানে সেন্সলেস হয়ে যান। তো সেন্সলেস হয়ে যাওয়ার পর সকালবেলা যখন ওনার সেন্স ফিরে, উনি দেখেন যে বাসাভর্তি লোকজন এবং উনি দেখেন যে ওনার যে মেয়েটা ছিল সেই মেয়েটার বেঁচে নেই, সে মারা গেছে। এবং তার পজিশনটা ছিল এরকম যে তার তার মেয়ের যে ফেসটা ছিল, মেয়ের ফেসটা খুব কালচে হয়ে গেছিল এবং যেটা বালিশ চাপা দিয়ে মাজা অন্য কোনো এনিহো মানে যেরকম একটা হয়, স্বাভাবিক মৃত্যু যেটা ছিল না। তো এটা ঘটার পর আর উনিও কাউকে বলতে পারতেছিলেন না যে উনি গত রাতে ওনার হাজবেন্ডকে দেখছেন ওনার মেয়ের রুমে। তো এই ঘটনার পর সেদিন খবর দেওয়ার পর উনি ওনার মায়ের বাসায় চলে যান। তো উনি মায়ের বাসায় চলে গিয়ে ওনার মা বাবাকে বলে পুরো ঘটনা খুলে বলে এবং উনি ঠিক করে যে ওনার হাজবেন্ডের সাথে থাকবেন। ওনার হাজবেন্ডকে খুবই ভয় পাইছে। তো এদিক দিয়ে রাসেল ভাই এই ঘটনা ওনার বাসারই একজনকে সেই হুজুরকে বলে যে হুজুর এই ঘটনা ওনার ওয়াইফ তো এটা দেখছে। তখন সেই হুজুর সে 5 জনের কথা বিলিভ করতে শুরু করে যে আসলে হয়তোবা তারা তাকে মেরে ফেলছে, এটাও খারাপ কোনো জিনিস, কোনো খারাপ আত্মা তার রূপ ধরে আছে। তো ওই হুজুরটা করে কি, উনি মাদ্রাসায় যে হুজুর কাছে পড়তেন তাদের পাশের এক গ্রামে, সেই হুজুরকে গিয়ে পুরো ঘটনা খুলে বলে তার পরের দিন। তো তার ওই বড় হুজুর, উনি খুব বয়স্ক একজন হুজুর ছিলেন। তো উনাকে পুরো ঘটনা বলার পর উনি বলে যে আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে যাবো কালকে সে বাসায়। তো সেই প্ল্যান মতো তারা তাদের বাসায় আসে। তারপর ওই দিনটা ছিল ফ্রাইডে ছিল, শুক্রবার থাকাকালীন। তো শুক্রবার ছিল বলে এই আমিনুর সাহেবের দোকানে যান, উনি বাসায় ছিলেন। তো বাসায় আসে, তো উনি যখন বড় হুজুরটা যখন ওই বাসায় প্রথম পা রাখেন, উনি পা রাখার সঙ্গে সঙ্গে উনি বুঝে যান যে এই বাসায় খারাপ অশরীরী কোনো কিছু একটা আছে। তখন যে ইমাম সাহেব ওনাকে গিয়ে নিয়ে আসেন, ওনাকে বলেন যে ওনার জন্য কিছু লাল কাপড়ের টুকরো নিয়ে আসতে। তো আনার পর রাসেল ভাই এবং একটা কাঁচের বোতল নিয়ে আসে তার জন্য। উনি বাসার 3 কোনায় 3টা গর্ত করে সেগুলো পুঁতে দেয় এবং চারদিকে গর্ত না করে, কারণ উনি বাসাটা বন্ধ করে নাই এই জন্য যে বাসা বন্ধ করে দিলে বাসার ভিতরে যে অশরীরটা আছে সেটাকে বের করা যাবে না বাসা থেকে, এই জন্য একটা দিক খোলা রাখেন। তো তারপর যখন উনি সেই রুমে ঢুকেন, তখন ওই ইমাম সাহেব বলেন যে উনি খুব অকথ্য ভাষায় ওই বড় হুজুর সাথে কথাবার্তা বলা শুরু করে। তখন সেই রুমে আর কি হয়েছিল সেটা শোনা জানেন। তো ওসমানের বাবা আমাকে বলে যে ওই ঘটনার পর ওই রুম থেকে যখন হুজুর বেরিয়ে যাচ্ছিলেন, তখন হুজুর হাতে একটা কাঁচের বোতল ছিল এবং হুজুর সেই ইমাম সাহেবকে বলছিলেন যে আমি ওকে বন্দি করে নিছি এবং তারপর থেকে ওই গ্রামে এবং ওই বাসায়, তারপর ওই বাসার থেকে কেউ আর আলমগীরকে আবিষ্কার করতে পারেনি এবং ওই গ্রামের কেউ আর আলমগীরকে আবিষ্কার করতে পারেনি। আবিষ্কার করতে পারেনি বলতে আপনি বোঝাতে চাচ্ছেন যে সে ভেতরে ছিল কিন্তু আর বের হয়নি? উনি আর বের হয়নি এবং ওনাকে আর কেউ দেখেনি সেই গ্রামের। তো এই ঘটনা যখন ওনার ওয়াইফ শুনে, তো ওনার ওয়াইফ আরো বেশি ভেঙে পড়েন। তো উনি আর ওনার হাজবেন্ডের বাসায় আসেনি, উনি তারপরে ওনার লাইফ উনি ওইখানে স্পেন্ড করেন। তো আমি যেটা শুনছি ওসমানের বাবা মুখে, যে উনি বলছেন যে অনেকেই ওই রাস্তাতে দিয়ে যখন রাতের বেলা আসা যাওয়া করে, তো অনেকেই দেখছেন যে ওই যে জঙ্গলের মতো যে প্লেসটা যেখানে ওনাকে পুঁতে রাখা হয়েছিল, সেখানে অনেকেই ওনাকে দেখছেন যে ওনার মতো অবয়বের একজনকে বসে থাকতে দেখছেন। এই ছিল আসলে ঘটনা। আচ্ছা, এই ঘটনাটা কোথাকার একটু বলেন যদি কেউ খোঁজ নিতে চান তাহলে। এটা হচ্ছে নোয়াখালী জেলার শেফালীপাড়া নামক গ্রামে এবং যে মসজিদের ইমাম সাহেবকে বলছিলাম, আমি সেই মসজিদের নামটা বলতে পারি, বাইতুল নূর জামে মসজিদ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে আপনার ঘটনার জন্য অনেক ধন্যবাদ। আমরা শুনছিলাম। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি হাবি ধানমন্ডি থেকে। সরাসরি আমার ঘটনা চলে যাচ্ছি। আমার ঘটনাটা বেসিক্যালি
গাজীপুরের কোন একটা জায়গাটার নাম স্পেসিফিকলি বলতে চাচ্ছি না আমি। তো আমি মূলত আর্কিটেকচার স্টুডেন্ট। তো ট্রেনিং পারপাসে আমি এখানে 4 মাস 19 দিন ছিলাম। তো আগে যে জায়গাটা একটু বর্ণনা দেই। বিল্ডিংটা 4 তলা একটা বিল্ডিং, এবং যেই জায়গাটাতে বিল্ডিংটা বানানো হয়েছে আগে শোনা যায় যে আগে ওই জায়গাটাতে শ্মশান ছিল আর কি। তো ওখানে মোটামুটি আমরা ছিলাম অনেকেই স্টুডেন্ট, সবাই ট্রেনিং পারপাসে গিয়েছিলেন। তো আমি ছিলাম মূলত 3 তলায়। তো ঘটনাটা রাতের ঘটনা। যথারীতি খেয়ে দিয়ে ওই দিন রাতে ঘুমাতে গিয়েছি। প্রচন্ড শীত ছিল তখন, এবং এদিকে শীতটা একটু বেশিই পড়ে। তো যথারীতি রাতের বেলা আমি ঘুমাচ্ছিলাম। ঘুমের মধ্যে হঠাৎ করে আমার পায়ে কিছু একটা টাচে আমার ঘুম ভেঙে যায়, এবং রুমে আমরা বলে রাখা ভালো যে আমরা ঘুমাতাম 8 জন এক রুমে, প্রতিদিন 8 জন করে খাট ছিল, এবং প্রতি খাটের মাঝখানে মিনিমাম 4 হাত 5 হাত ডিস্টেন্স ছিল। তো অন্ধকার আমার পায়ে টাচ পেয়ে ঘুম ভেঙে গেল। আমি উঠে সাথে সাথে কম্বল থেকে বের হয়ে দেখার চেষ্টা করলাম যে কে আমার পায়ে টাচ করলো। তো আমি অন্ধকারে দেখতে পাচ্ছিলাম না। বেড সুইচ ছিল, বেড সুইচ প্রেস করে লাইটটা অন করলাম। অন করে দেখলাম কেউ নেই। ঘুমের ঘোরে আসলে অতটা খেয়ালও করা হয়নি, এবং আমি ওই টাইপের কিছু চিন্তাও করি না যে এটা প্যারানর্মাল কিছু একটা বা অন্য কিছু। আমি নর্মালি আমার পাশের বেডে যে ওকে গিয়ে জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, এরকম পায়ে টাচ করলো কে। ও বলতেছে না, ও তো ঘুমাচ্ছে আর কি, সে অঘরে ঘুমাচ্ছে। এবং ভালো করে দেখলাম যে সবাই মোটামুটি অঘরে ঘুমাচ্ছে, কেউই আসলে পায়ে টাচ করা বা এরকম কাজ করার মতো পরিস্থিতিতে নেই আর কি, সবাই ঘুমাচ্ছে। আমি বের হয়ে আবার করিডোরটা একটু দেখলাম যে কেউ টাচ করে আবার করিডোরে গিয়ে দাঁড়ায় থাকে কিনা দুষ্টুমি করে। দেখলাম যে না, আসলে কেউ নাই, কমপ্লিটলি সবাই ঘুমাচ্ছিল আর কি। তো আবার আমি বেডে আসলাম, হয়তো ভাবলাম আমি হয়তো বা স্বপ্ন দেখেছি বা আমি ভুল কিছু চিন্তা করছি। আবার বেডে আসলাম, এসে যথারীতি দেখলাম টাইম তখন 2:35 বাজে। আমি আবার ঘুমানোর চেষ্টা করলাম, একটু চিন্তা হচ্ছিল যে কি হলো ব্যাপারটা। তো ঘুমানোর চেষ্টা করলাম কম্বলের নিচে। আবার আমি আমার অভ্যাস হচ্ছে মাথাটাও একদম কম্বল দিয়ে ঢেকে তারপরে ঘুমাই, ছোটবেলা থেকে অভ্যাস আমার। তো হঠাৎ আমার যখন একটু ঝিমিয়ে ভাব চলে এসছে, তখন আবার আমি পায়ে টাচ পেলাম। টাচটা এরকম যে মানে আমার কম্বলের উপর দিয়ে আমার পায়ে কেউ 2বার টাচ করছে, হয়তো কেউ আমাকে ডাকছে, এই টাইপের কিছু একটা। তা আমি এবার সাথে সাথে বের হলাম কম্বল থেকে। আমি ওয়েট করতেছিলাম যে আরেকবার টাচ করবে, কেউ দুষ্টুমি করলে আরেকবার টাচ করবে, রেসপন্স না দেখে আরেকবার টাচ করলে তখন দেখবো যে কি এটা। তখন আমার মাথায় আসলে অন্য কোনো চিন্তা ভাবনা আসেনি। এরপরে সবাই ঠিক 45 মিনিট অথবা 45 সেকেন্ড অথবা 1 মিনিট পরে আমার পায়ে আবার সেম 2বার টাচ হলো, এবং এবার আমি সাথে সাথে কম্বল থেকে বেরিয়ে গেছি লাফ দিয়ে। বেরিয়ে বেড সুইচ হাতের কাছে ছিল, এবং সাথে সাথে লাইট অন করছি। জাস্ট লাইক 5-6 সেকেন্ড বা 3-4 সেকেন্ড। আই ওয়াজ কমপ্লিটলি শকড, যখন আসলে কেউ ছিল না, একদম কেউ নেই। টোটাল রুমে সবাই ঘুমাচ্ছে, মানে কোনো কিছু চিহ্ন নেই। আমি খুবই ভয় পেয়ে গেলাম তখন। আসলে আমি আসলে চিন্তা করতে পারছিলাম না যেটা কি হলো আসলে আমার সাথে। আমি অনেকক্ষণ বোঝার চেষ্টা করলাম কি হলো ব্যাপারটা। ভালোভাবে চিন্তা করে দেখলাম যে না, আসলে আমার পাশের যে খাট, ওই খাটে গিয়ে মশারি খুলে ভিতরে ঢুকে শুতে গেলে ওটা বোঝা যাবে, কোনো না কোনো চিহ্ন অ্যাটলিস্ট পাওয়া যাবে। বাট আসলে মানে আমি বুঝে উঠতে পারছিলাম না আসলে কি হয়েছে। এরপরে আমি খুবই ভয় পেয়ে গেলাম। আমি আবার ওখানে আমাদের ওখানে নিয়ম ছিল যে আসলে ঘুমানোর টাইমে লাইট জ্বালিয়ে রাখা যাবে না। আমি বাধ্য হয়ে লাইট বন্ধ করে আবার কম্বলের নিচে ঢুকে চুপচাপ শুয়ে রইলাম। তখন আমার ওইখানে যে প্রচলিত ঘটনাগুলো, কিছু ঘটনা প্রচলিত ছিল, সব ঘটনাগুলো আমার মনে হতে লাগলো। বিভিন্ন জনের কাছ থেকে শুনেছি, সেগুলি মনে হতে লাগলো, এবং আমার ভয় জেগে বসলো আমাকে। এবং এক পর্যায়ে ভয় পেয়ে আমি ওখানে কম্বলের নিচে ভয় পেয়ে চুপচাপ শুয়েছিলাম। কতক্ষণ হয়েছে জানি না মাঝখানে। এরপরে আমি হঠাৎ শুনলাম আমার চারপাশে কেউ হাঁটছে, এবং এই হাঁটাটা আমাদের মতো নর্মাল কোনো মানুষের হাঁটা হতে পারে না, খুবই খুবই হেলদি টাইপের কারো হাঁটা। এবং হাঁটার আওয়াজটা হচ্ছিল
থপ 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 করে, মানে হেলদি কেউ যদি, একদম অনেক হেলদি কেউ যদি পা দিয়ে মেঝেতে আঘাত করে এই টাইপের আওয়াজ। এবং আমার খাটটা দেয়ালের সাথে লাগানো ছিল একদম। তো আমি আওয়াজ পাচ্ছিলাম কেউ একজন আমার খাটের চারপাশে ঘুরছে, যেটা আসলে কোনোভাবেই সম্ভব না। পিছনের দিকে তো দেয়ালের ওখান দিয়ে তো ঘোরা আসলে সম্ভব না। আমি খুবই ভয় পেয়ে গেলাম এবং ভয়ে আমি কম্বল থেকে বের হতে পারলাম না। ওয়েট করতে থাকলাম যে শব্দ আসলে কখন থামে বা শব্দ থেমে যাবে, তারপরে আমি বের হবো। কিন্তু শব্দ থামছে না। এরপর যে আমি হাত দিয়ে হাতে বেড সুইচটা নিয়ে লাইটটা অন করলাম, যে হয়তো লাইট অন করলে চলে যাওয়া বা এই টাইপের কিছু একটা লাইট, কিন্তু লাইট অন করার পরেও আওয়াজ চলছে। আমি খুবই ভয় পেয়ে গেলাম। এটা একটা মানে খুবই খারাপ পরিস্থিতির মধ্যে ভিতরে পড়ে গেলাম, আসলে বলে বোঝানো যাবে না পরিস্থিতি কিরকম ছিল। এরপরে আমি অনেক সাহস করে কম্বল থেকে উঠে বেরোয় বসলাম এবং বসার সাথে সাথে আওয়াজটা কমপ্লিটলি গায়েব হয়ে গেল। কিচ্ছু ছিল না, কোনো আওয়াজ নেই, সব বন্ধ। আমি মনে করলাম যে আমি হয়তো বা হ্যালুসিনেট করছি। এই জন্য আমি করলাম কি, ওয়াশরুমে গেলাম। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হলাম, হাত মুখে পানি দিলাম। রুমের লাইটটা জ্বালিয়ে ওয়াশরুমে গিয়েছিলাম। ওয়াশরুম থেকে বেরোয়ার একদম সাথে সাথে আমি দেখলাম কেউ একজন আমার খাটের পাশ থেকে দরজা দিয়ে বেরোয় গেল, সাই করে একদম মুহূর্তের মধ্যে বেরোয় গেছে। কালো কালো কিছু একটা দেখলাম আর কি, আমি চলে গেছি। তা আমি দৌড়ে পিছন পিছন বের হয়েছি। আমি চিন্তা করছি কেউ হয়তো বা আসলেই ফাইজলামি করতেছিল, সে বেরোয় চলে গেল মাত্র। তা আমি জাস্ট বেরোলাম, বেরোয় দেখলাম একটা মানুষ আকৃতির মতো, মানুষেরই হাইট হবে, নর্মাল একটা মানুষের হাইট হবে, সে কালো চাদর দিয়ে সম্পূর্ণ মোড়ানো, একদম পা থেকে মাথা পর্যন্ত। করিডোরের আলোতে দেখা যাচ্ছিল, করিডোরের লাইটের আলোতে, সে করিডোরের শেষ প্রান্তে দাঁড়িয়ে। এবং করিডোরটা ছিল প্রায় আপনার 25 থেকে 30 ফিট লম্বা বা আরো বেশি হতে পারে, আমি আসলে এক্সাক্ট বলতে পারবো না। বাট সে করিডোরের একদম শেষ মাথায় দাঁড়িয়ে মাথা নিচু করে মাথা নাড়ছে। আমরা না বলার সময় যেরকম মাথা নাড়ি, ওই টাইপের সে নিচের দিকে তাকিয়ে একদম নিচের দিকে মাথা করে সে মাথা নাড়ছে। এবং ওই করিডোরের শেষ মাথায় এত কম সময় আসলে কোনো কিছুর পক্ষে যাওয়া সম্ভব কিনা আমার আসলে আইডিয়া নেই। আমি আর সামনে আগানোর সাহস পেলাম না। আমি সাথে সাথে নিচে চলে গেলাম আমাদের ট্রেনারের রুমে। ট্রেনারকে ব্যাপারটা বললাম, উনি আমার সাথে উপরে আসলেন লাইট নিয়ে। খুঁজলেন চারদিকে, সব জায়গায় খুঁজলাম, বাথরুম, রুম, সব জায়গায় খুঁজলাম, কোথাও কিচ্ছু পেলাম না। কোথাও সবাই ঘুমোচ্ছে, কেউ কোথাও কারো কোনো সাইন নেই এরকম কারো কোনো, সবাই ঘুমোচ্ছিল, অঘরে ঘুমোচ্ছে। তো রাসেল ভাই, এরপরে ওখানে আরো ছোটখাটো কিছু ঘটনা ঘটে, কিন্তু এরপরে ওইখানে আমি ট্রেনিংটাও কমপ্লিট করতে পারিনি, 4 মাস 19 দিনের মাথায় চলে আসি। তো রাসেল ভাই আসলে এর কোনো লজিক আজকে পর্যন্ত, এখন পর্যন্ত আমি খুঁজে পাইনি, খোঁজার চেষ্টাও করিনি। আর এরপরে এরকম কিছু আমার সাথে ঘটেওনি। এই ছিল রাসেল ভাই আমার ঘটনা। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা ধন্যবাদ রাসেল ভাই আপনাকে আমাকে আরেকবার সুযোগ দেওয়ার জন্য। হাই লিসেনার্স, আমি দিনার, আমি এসেছি লালবাগ থেকে। আসলে আমার সেকেন্ড যে স্টোরিটা, এটা আমাদের শেয়ার করেছে নুরুল ইসলাম আঙ্কেল। তো ঘটনাটি আমাদের পুরান ঢাকার আজিমপুর কবরস্থানকে নিয়ে। তো আমি ঘটনা বলার আগে বলে রাখি, তো ওই আজিমপুর কবরস্থানের যারা পুরাতন স্টাফ যারা রয়েছেন, তারা অবশ্যই যার সাথে ঘটনাটা ঘটেছে যেটা বলবো তাকে অবশ্যই সবাই চিনেন। তো তার নাম হচ্ছে সোনা মিয়া। তো আসলে আমি সরাসরি সোনা মিয়ার ঘটনায় চলে যাই। তো ওনার পেশাটা ছিল এরকম যে অনেক সময় দেখা যেত যে অনেক জায়গায় মানুষ মারা যাওয়ার পর গোসল করানোর লোকজনের ব্যবস্থা করতে পারতেন না, বা অনেক মেডিকেল কেসের বিভিন্ন লাশ টাশ আসতো কবরস্থানে, তো তাদেরকে আমাদের আজিমপুর কবরস্থানের ভিতরেই গোসল করানো হতো। আমাদের এখনকার যে স্ট্রাকচারটা রয়েছে, যেখানে জানাজা ঘরটা আছে তার পাশেই, তার যাওয়ার সময় কবরস্থানে ঢোকার পর হাতের ডান দিকেই পড়ে সেই লাশ গোসল করার স্থানটা, এবং বাম দিকে হচ্ছে জানাজার স্থান। তো সোনা মিয়া যিনি, উনি পেশায় লাশ গোসল করাতেন কবরস্থানের ভিতরে, এবং তিনি দীর্ঘদিন যাবৎ এই পেশায় ছিলেন। তো একদিন বিকেলের একটু পরে হবে, ঠিক সন্ধ্যার আগের ঘটনা, উনি আমাদের কবরস্থানে ঢোকার সময় হাতের বাম দিকে একটা দোকান রয়েছে যেখানে বিভিন্ন সাইনবোর্ড লেখানো হয়, বিভিন্ন কবরস্থানের বিভিন্ন কবরের নেম প্লেট যেখানে লেখা হয়, তার পাশে পানের দোকান ছিল। তো উনি সেখানে বসে পান খাচ্ছিলেন। উনি বসে বসে পান খাচ্ছিলেন। তো এই সময় দুজন লোক আসে তার কাছে। তো এসে বলে যে এরকম তাদের একটা লাশ রয়েছে যেটাকে গোসল করানো হবে, এবং তারা সেটা তাদের এলাকায় গোসল করতে পারেনি। তো এটা বলার পর ওই সোনা মিয়াকে বলার পর সোনা মিয়া বলে, আচ্ছা ঠিক আছে, আপনাদের লাশ কোথায় রাখছেন? তখন উনি বলে যে জানাজার স্থানের পাশেই, লাশ যেখানে গোসল করে সেই রুমটার পাশে রাখা হয়েছে। তো উনি বলে, আচ্ছা ঠিক আছে, আপনারা জান, আমি আসতেছি। তো উনি ওইখানে থেকে কিছুক্ষণ পর সেখানে চলে যান। তো উনি
লাস্ট যখন গোসল করতেন তো ওনার সাথে দুইজন অ্যাসিস্ট্যান্ট থাকতেন। তো সেদিন কেউ ছিল না, উনি একাই ছিলেন। তো বসে অলস সময় কাটাচ্ছিলেন, তখন ওনারা আসেন। তো ওনারা আসার পর যখন ওনাকে বলে লাস্টটা গোসল করতে হবে, তো উনি ওই রুমটাই ঢুকেন। তো রুমটার বর্ণনা আমি একটু দিয়ে নিই। সেটা হচ্ছে যে আমাদের ঘরের পাশের ডান পাশের ঘরটি হচ্ছে লাস্ট গোসল করে ওই রুমটার মধ্যে। তো রুমটা মোটামুটি বড়, এবং পাশে একটা ডাস্টবিনের মতো একটা জায়গা আছে যেখানে লাশের যে জামা কাপড় পরা থাকে সেগুলো ফেলা হয়। তো সেই জায়গা নিয়ে বিভিন্ন প্রচলিত বিভিন্ন ঘটনা আছে, সেগুলো পরে কখনো আসলে আবার শেয়ার করা যাবে। তো তখন যখন উনি সেই রুমটার ভিতরে ঢুকেন, তো রুমটার ভিতরে ঢুকার পর রাসূলের গোসল করার সময় বেশ কিছু নিয়ম কানুন থাকে। তো উনি রুমের মধ্যে আগরবাতি জ্বালান। তো জ্বালিয়ে উনি লাশটাকে যখন গোসল করায়, তো তখন সাবান গুলিয়ে একটা পানি করা হয়। তো সেই পানিটা দিয়ে লাশটাকে গোসল করানো হয় কয়েক বালতি পানি থেকে। তো উনি সাবান গোলাচ্ছিলেন। তো একটা পর্যায়ে ওনার হাত থেকে সাবানটা নিচে পড়ে যায়। তো সাবানটা নিচে পড়ে যাওয়ার পর উনি যখন সাবানটা মানে কুড়িয়ে নিয়ে আসেন, তো এর মাঝখানে আমি একটা জিনিস বলতে ভুলে গেছি। তো লাশটা উপর করে শোয়ানো ছিল। একটা মানুষ নর্মালি খাটে শুলে যেরকম একটা লাশকে যেভাবে রাখা হয় খাটের মধ্যে, ওইভাবেই রাখা ছিল লাশটাকে। তো উনি যখন সাবানটা হাতে নিয়ে আবার পিছনের দিকে ফিরে তাকালেন, তো আসলে উনি যেটা দেখেন, যেটা দেখে উনি সম্পূর্ণ ঠান্ডা হয়ে যান। ওনার এত বছরের পেশাগত জীবনে যেটা ওনার সাথে কখনো ঘটেনি এরকম কোনো কিছু। উনি দেখেন যে লাশটা খাটের মধ্যে মানে বসে আছে। শোয়া থেকে উঠে বসলে যেরকম দেখায় সেরকম হয়ে তার দিকে তাকিয়ে আছে। তো এটা দেখার সঙ্গে সঙ্গে রাসেল ভাই, উনি খুবই সাহসী মানুষ, যেহেতু উনি লাশ গোসল করেন, ওনার এমনিতে অনেক সাহস ছিল, কিন্তু উনি খুবই ভয় পেয়ে যান। কিন্তু উনি ভয়টা প্রকাশ করতেছিলেন না। তো সাডেনলি ওই সময় কারেন্টটা চলে যায়। তো কারেন্টটা চলে যাওয়ার পর ওই রুমের মধ্যেই এই পাশে একটা জায়গায় মোমবাতি এবং ম্যাচ ট্যাচ এগুলো রাখার স্থান ছিল। তো উনি এটা দেখার পর যখন কারেন্টটা সঙ্গে সঙ্গে চলে যায়, তিনি তার হাতে তার কাছে একটা ম্যাচ ছিল। তো তিনি ওই ম্যাচটা জ্বালিয়ে যখন মোমবাতিটা ধরিয়ে তার সামনে নিয়ে আসেন, তো ছিল উনি তখন যেটা দেখেন সেটা হচ্ছে লাশটা যে একটু আগে যে খাটের মধ্যে উঠে বসছে, তো বসার থেকে একটা মানুষ যদি আবার ওই স্থানে যদি শুয়ে পড়ে বা তাকে যদি কেউ ধাক্কা দিয়ে ফেলে দেয়, তো সে দেখা যাবে যে পড়লে হয়তো ডান পাশ বা বাম পাশ কোনো একদিকে কাত হয়ে থাকবে। তো উনি যেটা দেখেন যে লাশটা ঠিক পড়ে ডান দিকে কাত হয়ে আছে এবং তার দুইটা হাত খাটের বাইরে। তো উনি দেখলেন যদি লাশ উঠেই না বসতো তাহলে লাশ ডান পাশে কাত হওয়ার কথা না, এবং উনি যেটা দেখছেন যে লাশ উঠে বসছে, তার মানে উনি ঠিকই দেখেছেন। এবং উনি যখন মোমবাতি জ্বালানোর পর উনি যেটা দেখলেন সেটা ছিল যে লাশটা ডান দিকে কাত হয়ে খাটের মধ্যে, মানে দেখলে মনে হবে যে কেউ একে ফেলে রাখছে এরকম একটা অবস্থা। এবং ওনার দুইটা হাতই লাশের যে খাট ছিল তার থেকে বাইরে। তো উনি এটা দেখার পর উনি মোমবাতি জ্বালিয়ে ওনার যে কাজটা থাকে উনি কাজটা করতে থাকেন। তো এই মাঝখানে উনি একবার বাইরে আসেন, বাস ওই লাশ ধোয়ার যে রুমে দরজাটা একটু নর্মালি লাগিয়েছিল, তো ওটা উনি খুলে বের হন এবং বের হয়ে ওনার রিলেটিভ আরো যারা থাকেন ওদের সাথে কথা বলে উনি আবার যান ভিতরে। তো উনি ভিতরে গিয়ে লাশ ধোয়াটা সম্পূর্ণ শেষ করেন। তো শেষ করার পর আসলে যখন উনি বাসায় চলে আসেন, তো মানে সেদিন থেকে হচ্ছে যে তার মানে উনি শারীরিকভাবে অসুস্থ হয়ে যান, এবং এই অসুস্থতায় উনি প্রায় আপনার বছর খানিক ভুগেন। ঘটনাটি আজ থেকে প্রায় 7 কি 8 বছর আগের ঘটনা। তো উনি এরকম অসুস্থতায় ভুগতে ভুগতে একটা সময় রাসেল ভাই উনি মারা যান। তো যিনি আমাকে ঘটনা শেয়ার করেছেন নুরুল ইসলাম আঙ্কেল, উনি বলেছেন যে আজিমপুর কবরস্থানে যারা পুরাতন স্টাফ যারা আছে তারা সবাই এই সুনামিয়াকে ছিলেন। আসলে এই ছিল আমার সেকেন্ড স্টোরি। ওকে, আপনার আরেকটা ঘটনা মনে হয় আছে, জি আসলে যে আমরা শুনে ফেলি ঘটনাটি। আসলে এই ঘটনাটি আমাকে শেয়ার করেছে যে তার নাম হচ্ছে মাহমুদ ভাই। তো মাহমুদ ভাই হচ্ছেন একজন আলেম। তো উনি আলেম হওয়ার আগে উনি হেফজু কমপ্লিট করেছেন। তো ওই সময় উনি আরেকটা মাদ্রাসা করতেন। তো আমি সঙ্গত কারণে সেই মাদ্রাসাটার নাম বলতে চাচ্ছি না, উনি আমাকে বলতে বারণ করেছেন। তো সেটা ছিল ঢাকার বাইরে কোনো একটা জায়গায়। তো এই প্রতিটা মাদ্রাসারই হেফজখানার বেশ কিছু নিয়ম থাকে, যে সেটা হচ্ছে যে সকল স্টুডেন্ট যারা পড়া মনে রাখতে পারতো না তাদের জন্য স্পেশালি এই নিয়মটা ছিল যে তারা তাহাজ্জুদের নামাজের সময় ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ শেষ করে ঠিক ফজরের নামাজের আগ পর্যন্ত পড়াশোনা করবে যার যার রুমে। তো মাহমুদ ভাই যিনি আমাকে ঘটনাটা শেয়ার করেছেন, ঘটনা তার বন্ধুর সাথে ঘটে। তো একদিন রাতের কথা। তো এবং আরেকটা নিয়ম ছিল যে সেটা হচ্ছে যে মাদ্রাসায় রাতে যদি কেউ টয়লেটে যায় তো যাতে পাশের কাউকে নিয়ে যায় সাথে করে। তো এটা বেশ সবগুলো মাদ্রাসারই একই নিয়ম। তো সেদিন রাতে ঠিক 12:30 কি 1টা হবে, মাহমুদ ভাইয়ের ফ্রেন্ডের টয়লেট আসে। তো ওনার পাশের বেডটাই ওনার ফ্রেন্ড শুতে, এবং ওনারা ফ্লোরিং করে ঘুমাইতেন, একটা নর্মালি মাদ্রাসা যেভাবে সবাই ঘুমায় রুমের মধ্যে। তো তার ফ্রেন্ডটা তাকে বলে যে মাহমুদ আমার তো টয়লেট চাপছে, তুই আমার সাথে চল। তো মাহমুদ ভাই প্রথম খুব একটু বিরক্ত হয়, কিন্তু তারপর উনি ওনার সাথে যায়। তো ফ্রেন্ড ওনার ভালো ফ্রেন্ড ছিল মাদ্রাসা লেভেলে। তো উনি ওনাকে নিয়ে বের হয়। তো ওনাদের মাদ্রাসাটার বর্ণনা আমি একটু দিইনি, যে সেটা হচ্ছে
যে মাদ্রাসাটার ওই বিল্ডিংটা মাত্র নতুন করা হয়েছে, ওনারা যে বিল্ডিংটার মধ্যে ছিল একতলা একটা বিল্ডিং, এবং ঠিক তাদের অপোজিটে টয়লেটটা ছিল, অনেকগুলো টয়লেট একসাথে ছিল। তো উনি ওনার ফ্রেন্ডকে নিয়ে রুম থেকে বেরোয় সেদিকে হাঁটা দেন। তো সেদিকে হাঁটা দেন, মাঝখানে মাঠের মতো একটা প্লেস, তেমন একটা বড় না। তো মামুন ভাই আর ওনার ফ্রেন্ড ওনারা দুজনেই দেখেন যে মাঠের ঠিক টয়লেটটার কাছাকাছি যাওয়ার ঠিক কিছুটা আগে যে কয়েকটা বিড়াল সেখানে মানে লাফালাফি করতেছিল। তো এটা দেখার পর মাহমুদ ভাই তার ফ্রেন্ডকে বলে যে দেখ এই দূরে বিড়াল দাঁড়ায় আছে কতগুলো। তো ওনার ফ্রেন্ড বলে যে কি তুই বিড়াল দেখে ভয় পাস, এটা কোনো ব্যাপার হইলো, দেখ আমি কি করি। তো এটা যখন বলে যে দেখ আমি কি করি, তো উনি মাহমুদ ভাই ফ্রেন্ড দৌড় দিয়ে গিয়ে একটা বিড়ালকে খুব জোরে একটা লাথি দেয়। এত জোরে লাথি দেয় যে রাসেল ভাই বিড়ালটা তাদের থেকে ঠিক 10 কি 15 ফিট বা তারও বেশি হবে দূরে গিয়ে ছিটকে পড়ে। তো বিড়ালটা সেখানে পড়ে, তো বিড়ালটা নর্মালি চলে যাওয়ার কথা, সেখান থেকে দূর দিয়ে পালিয়ে যাওয়ার কথা, কিন্তু সেই বিড়ালটা সেখান থেকে পালিয়ে না গিয়ে তাদের দিকে তাকিয়েছিল সেখান থেকে। তো তার ফ্রেন্ড যথারীতি টয়লেটে যায়, তো মাহমুদ ভাই বাইরে তারা ওয়েট করে। ঠিক 10 কি 15 মিনিট হবে এরকম একটা সময়। এই সময় ওই বিড়ালটা ওইখানে দাঁড়িয়ে ছিল। মাহমুদ ভাই যেটা বলে যে উনি স্পষ্ট দেখতেছিলেন বিড়ালটাকে সেখানে দাঁড়ানো, এবং বাকি যে বিড়ালগুলো ছিল সেগুলো সব চলে যায় সেখান থেকে। তো ঠিক 10 কি 15 মিনিট পর তার ফ্রেন্ড চিৎকার দিয়ে রুম থেকে এই টয়লেট থেকে বের হয়, খুবই চিৎকার দিয়ে এবং খুব ভয় পেয়ে যায়। তখন মাহমুদ ভাই বলে যে কি হয়েছে তোর? তখন সে বলে যে এরকম আমি দেখছি ওনাদের যে টয়লেটের যে ভেন্টিলেশনের জন্য যে স্পেসটা ছিল সেখানটা একটু ফাঁকা একটা প্লেসের মধ্যে কিছু রডের কিছু গ্রিল দেওয়া ছিল, তো একটু বিড়াল বা ছোট কোনো প্রাণী সেখানে ঢুকতে পারে। তো মাহমুদের ফ্রেন্ড বলে যে আমি দেখলাম বিকৃত একটা ফেসের কে জানি সে অতীতে আমাদের তাকায় আছে। তো এটা দেখে সে খুবই ভয় পেয়ে যায়। তো মাহমুদ ভাই তাকে বলে আচ্ছা এটা কোনো ব্যাপার না, চল চলে যাই, যেহেতু আবার তাহাজ্জুদের সময় আবার উঠতে হবে ঘুম থেকে। তো মাহমুদ ভাই তাকে নিয়ে রুমে চলে আসে, এবং রুমে চলে আসে রুম লাগিয়ে দেয়, ভিতরে ঘুমিয়ে পড়ে দুজনে একসাথে। তো যখন তাহাজ্জুদের সময় মাহমুদ ভাইয়ের ঘুম ভাঙে, তখন উনি সবার চিল্লাচিল্লিতে ওনার ঘুম ভাঙে, যে রুমের মধ্যে খুবই শাউটিং হতেছিল, যে খুবই হুলস্থ পড়ে গেছে যে কি রুমে কিছু একটা হয়েছে। তো উনি যখন ঘুম থেকে উঠেন, উনি দেখেন যে ওনার পাশের যে ফ্লোরিং করা যে খাটটা ছিল যেখানে ওনার ফ্রেন্ড ঘুমাইতেন, উনি দেখেন সে বেডটা রক্তাক্ত অবস্থায়, এবং ও তার যে ফ্রেন্ড তার কান দিয়ে এবং নাক দিয়ে খুবই ব্লিডিং হইতেছিল। এবং যখন তার গায়ে কম্বল ছিল, কম্বলটা সরানোর পর সবাই দেখে যে তার পেটের মধ্যে খুব বড় একটা কাটা দাগ ছিল, এবং খুব বিশাল আকৃতির একটা কাটা দাগ ছিল, এক ইঞ্চি মতো হবে এরকম প্রশস্ত একটা কাটা দাগ ছিল তার পেটের মধ্যে। তো খুবই রক্তাক্ত অবস্থা। তো তার পরের দিন ওখানে পুলিশ এসে অনেক ঝামেলা টামলা হয়। তো ওই যে ছেলেটা মারা যায় মাহমুদ ভাইয়ের ফ্রেন্ড, তার বাবা মাও আসে, তার বাবা মা এসে বলে যে তার ছেলেকে এই মাদ্রাসায় কেউ হত্যা করছে। তো তখন সবাই, যেহেতু মাহমুদ ভাই ওনার খুব ভালো ফ্রেন্ড ছিল, তো সবাই ওনার বাবা মা প্রথমে ওনাকে সন্দেহ করে যে উনি হয়তো কিছু একটা করছে। তো মাহমুদ ভাই ওনার অনেক কিছু বলার পর ওনার বাবা মা যখন বিশ্বাস করে না, তখন মাহমুদ ভাই ওনাদের মাদ্রাসার যিনি প্রিন্সিপাল ছিলেন তাকে ঘটনাটা খুলে বলেন যে হুজুর এরকম রাতে যাওয়ার সময় এরকম একটা সমস্যা হয়েছিল, তখন ও একটা বিড়ালকে লাথি দিয়েছিল, তারপরে এই ঘটনা ঘটছে সকালবেলা। তখন সেই তাদের মাদ্রাসাতে যিনি বড় হুজুর ছিলেন, প্রিন্সিপাল যিনি ছিলেন, তিনি যে ছেলেটা মারা গেছে তার বাবাকে নিয়ে এবং মাহমুদ ভাই তাদের দুইজনকে নিয়ে তার একটা রুম ছিল সেখানে গিয়ে বসে। এবং ওনাদের যে মাদ্রাসাতে প্রিন্সিপাল ছিলেন উনি ওনার ব্যক্তিগতভাবে উনি কিছু জিনকে পড়াতেন নিজের কাছে। তো উনি সবগুলো জিনকে ওই রুমে রাখান, এবং ওই রুমে মাহমুদ ভাই এর আগে কাউকে ঢুকতে দেখেনি। ওই রুমটা শুধু ওনার ওই প্রিন্সিপালের পার্সোনাল একটা রুম ছিল। তো সেদিনে ওনার সুযোগ পায় উনি ওই রুমটার ভিতরে ঢুকার। তো ঢুকার পর যখন একে একে উনি সবগুলো জিনকে ডাকতেছিলেন ওই রুমটার মধ্যে, মাহমুদ ভাই বলে উনি নিজে ছিলেন সেই রুমটার মধ্যে। তো প্রায় উনি 7 কি 8 জন লোকের গলা শুনতে পায় সেখানে। তার মধ্যে একজনের গলা ছিল খুবই বয়স্ক। তো যখন প্রিন্সিপাল হুজুর যখন সবাইকে জিজ্ঞেস করতেছিল যে এই কাজটা কে করছে, তখন সবচেয়ে বয়স্ক যে হুজুরটা ছিল ওনার বয়স মাহমুদ ভাই পরে ওনার হুজুরের মুখ থেকে শুনে জানতে পারেন যে ওনার বয়স ছিল প্রায় 3500 কি 4000 এরকম হবে তার বয়স। তো সে বলতেছিল কাঁপা কাঁপা কণ্ঠে, বয়স্ক বৃদ্ধ একজন লোকের কণ্ঠ, যে এরকম আমরা কয়েকজন সেখানে ছিলাম, ও যখন যাইতেছিল তো ও যাওয়ার সময় ও পাশ কেটে যেতে পারতো, কিন্তু ও সেটা না করে সে আমাকে একটা লাথি দিয়ে যায়, এবং আমি খুবই উনি এতে খুব ক্ষিপ্ত হয়ে যায় তার উপর, এবং উনি চিন্তা করে যে তাকে মেরে ফেলবে। তো এই ঘটনা যখন সেই ছেলেটার বাবাকে বলা হয় তখন গিয়ে তিনি মোটামুটি আশ্বস্ত হন। আসলে এই ছিল আমার ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা বেশ
আসসালামু আলাইকুম রাফি ভাই, আমি জবা বলছি লন্ডন থেকে। আমি, আমার হাজবেন্ড কামরান আর আমার নেফিউ আরিয়ান ভূত ফ্যামের একজন রেগুলার লিসেনার। যাই হোক, আমি সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। আমার ঘটনাটি ঘটেছিল 2012 নভেম্বরের দিকে। আমি যে বাসাটাতে থাকতাম সেই বাসাটার বর্ণনা আমি দিয়ে দিই। বাসাটিতে ঢুকতেই প্রথমে একটা করিডোরের মতো, তারপরে আমার বেডরুম ছিল, তার পাশ দিয়ে একটু হেঁটে গেলে আরেকটা ছোট্ট করিডোর, ওখানে ওয়াশরুম, তারপরে সিটিং এবং তারপরে কিচেন। তো বাসার সাথে যাওয়ার পর থেকে আমার যে সমস্যাটা হচ্ছিল, বাসাটি আমার নর্মালি আমার খুব পছন্দ হয়েছিল। তো প্রথম দিকে আমি অতটা বুঝতে পারিনি ঘটনাগুলো, বাট কিছুদিন পর থেকে কিছু সমস্যা শুরু হতে লাগলো আমার সাথে। যেমন রাত 2টার সময় আমার রেগুলার ঘুম ভেঙে যেতে লাগলো, অকারণেই কোনো শব্দ ছাড়াই। তো হঠাৎ করে আমার ঘুম ভেঙে যেত, আর যখনই আমি ফোনটা চেক করতাম তখন দেখতাম যে 2টা কি 2:30 এরকম বাজছে। এবং সামটাইমস যেটা হতো, আমি যখন ঘুম থেকে উঠে পড়তাম রাতের বেলা, তখন আমি হঠাৎ করে আমাদের বাসার কর্নারের যে আমাদের যে কাবার্ডের সাইডটা, ওখানে দেখতাম একটা ছায়ার মতো। ছায়াটা একটা সমান হবে লাইক যদি 8-9 বছরের কোন বাচ্চা, এরকম একটা সাইজ। তো সামটাইমস আমি এটা দেখে প্রথম দিকে আমি মনে করতাম যে হয়তো আমার চোখের ভুল। তো আমি আমার হাজবেন্ডের সাথে যখন জিনিসটা শেয়ার করলাম, তখন আমার হাজবেন্ড বললো, মেবি তুমি পর্দার কোনো একটা ছায়া দেখছো ওখানে, এমন কিছু না, এটা তোমার মনের ভুল। সো আমি ফার্স্টে মনে করেছি এটা আমার মনের ভুল, বাট কিছুদিন পর থেকে দেখলাম যে এটা আসলে আমার সাথে ঘটছে এভরি টাইম যখনই আমার ঘুম ভেঙে যাচ্ছে রাত্রেবেলা। আমি সবসময় দেখছি যে আমাদের কাবার্ডের পাশে একটা 8-9 বছরের বাচ্চার সাইজের কোন একটা ছায়া, শ্যাডো। তো এই ঘটনাটা চলতে থাকলো রেগুলার আমার সাথে। তো আমি যতবারই আমার হাজবেন্ডের সাথে কথাটা শেয়ার করতাম, সে ইগনোর করতো। যাই হোক, এভাবে 1 মাস পার হয়ে গেল বাসায়। কিছুদিন পরের কথা, একদিন রাত্রিবেলা আমরা একটা পার্টিতে ছিলাম। তো পার্টি থেকে আসলাম, আসার পরে আমার হাজবেন্ড বললো, তুমি ঘুমিয়ে পড়ো, আমি ঘুমিয়ে পড়ছি। তো সে শোয়ার সাথে সাথে এতটা ছিল, সে ঘুমিয়ে পড়লো সাথে সাথে। তো আমার ঘুম আসছিল না, আমি জেগেছিলাম। তো আমি খাটের সাধারণত ডান পাশে শুতাম এবং আমার হাজবেন্ড বাম পাশে। তো সাডেনলি আমি লক্ষ্য করলাম যে আমার ঘরে কিছু মুভমেন্ট হচ্ছে, লাইক কেউ হেঁটে যাচ্ছে, বা আমার ঘরে কেউ ছিল না বেসিক্যালি। আমি আর আমার হাজবেন্ড দুজনে থাকতাম বাসায়। তো আমি জিনিসটাকে পাত্তা দিলাম না। তো হঠাৎ করে আমি যখন ডান দিকে পিছিয়ে শুনলাম, হঠাৎ করে আমি আমার মাথায় কারো হাতের স্পর্শ অনুভব করলাম। তো যখন আমি ঘুরে তাকালাম, আমি দেখলাম আমার হাজবেন্ড খাটের পাশে দাঁড়িয়ে আছে এবং সে অলমোস্ট রেডি কোথাও যাওয়ার জন্য, যেভাবে মানুষ ড্রেস আপ করে। তো সে আমাকে বলছে, ওঠো চলো। তো আমি জিনিসটা প্রথমে দেখার পরে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার যেটা ছিল রাসেল ভাই, আমি যেটা দেখে প্রচন্ড ভয় পেলাম, যে আমার হাজবেন্ড আমার পাশে শুয়ে আছে, আর যে দাঁড়িয়ে আছে সে এক্সাক্ট আমার হাজবেন্ডের মতো দেখতে। তো জিনিসটা আমি খুব বেশি ভয় পেয়ে গেলাম। তো দেখে আমি প্রচন্ড জোরে একটা চিৎকার দিলাম, আর চোখ বন্ধ করে ফেললাম। তো আমার চিৎকারে আমার হাজবেন্ড ঘুম থেকে উঠে গেল, সে লাইট জ্বালালো এবং বলে, কি হয়েছে তোমার, কি হয়েছে? তো আমি বললাম যে না, আমি সেই তোমাকেই দেখলাম, আরেকজনকে, প্লাস সেটা আমাকে স্পর্শ করেছে, আমি স্পষ্ট অনুভব করেছি এটা। তো সে বললো যে না, এটা হয়তো তোমার মনের ভুল, ভুলে যাও। তো আমি বললাম যে না, আমি তো ঘুমিয়েছিলাম, আমি জেগেছিলাম, স্পষ্ট আমি জেগেছিলাম, আমি চোখ ওপেন ছিল, প্লাস আমি দেখতে পেলাম তাকে। তো যাই হোক, তো এই ব্যাপারটা এবার আমার হাজবেন্ড একটু ওয়ারিড হলো। সে বলে যে ওকে, তোমার যদি ভয় লাগে তুমি তুমি কম্পিউটারে সবসময় অন করে রাখবা, অথবা নিজেও সারাক্ষণ পড়তে থাকবা। তো আমি এরকম রেগুলার করলাম। যখনই বাসায় একা থাকতাম, আমি দৌড়াদৌড়ি সবসময় করতাম, বাট স্পষ্ট আমি অনুভব করতাম আমার রুমে বা আমার ঘরে কারো উপস্থিতি। এবং সামটাইমস এমন হতো, আমি আমার বেডরুমে আছি, আমি শুনতে পাচ্ছি কিচেনে কিছু সাউন্ড হচ্ছে, লাইক কেউ একজন চুলা জ্বালাচ্ছে, তারপর কেউ একজন কিছু একটা কুক করছে, এই টাইপের সাউন্ড শুনতাম। তো প্রথম দিকে এগুলো আমি পাত্তা না দিলেও পরবর্তীতে এটা খুব বেশি আকারে ধারণ করে। তো আমরা ডিসাইড করি যে আমরা এই বাসাটা ছেড়ে দিব। তো বাসাটা ছেড়ে দেওয়ার ঠিক 1 সপ্তাহ আগের কথা। আমার হাজবেন্ড যথারীতি সকালবেলা ঘুম থেকে উঠে সে আমার আগে চলে যায়। তো আমি তার কিছু পরে যাই, সে 10টার সময় এরকম টাইমে কাটে যায়। তো আমি যাই 12টার সময়। তো সে যখন ঘুম থেকে উঠে যায়, সাধারণত আমি উঠে যাই। তো সেদিনও সেম হলো, সে যখন ঘুম থেকে উঠলো, উঠে সে টিভি চলে যাচ্ছে। তো আমাদের ঘরের সিস্টেমটা এরকম ছিল, বাইরে থেকে লক করা সিস্টেম, বাইরে থেকে লক করা যায়, ভিতর থেকে লক করা যায়। তো আমি আমার হাজবেন্ডকে বললাম যে তুমি চলে যাও, এখন আমি আসলে উঠবো না, আমার ভালো ফিল হচ্ছে না, শরীরটা ভালো লাগছে না, আমি শুয়ে থাকবো, তুমি ভেতর
মানে বাইরে থেকে তো লক করে চলেছিল। তো যেহেতু আমার কাছে চাবি ছিল, সে ভিতর থেকে বাইরে থেকে লক করে চলে গেল। তো আমি শুয়েছিলাম, শুয়ে আমি ফোন টিপি করছিলাম। তো হঠাৎ করে কি জানি মনে করে আমি উপর হয়ে শোনাম। শোয়ার পরে 15-20 সেকেন্ড যাওয়ার পরে হঠাৎ করে আমি যেটা টের পেলাম, আমার ম্যাট্রেস হচ্ছে ফোমের ছিল। তো কেউ একজন ম্যাট্রেসের ম্যাট্রেসের উপর যদি কেউ লাফায়, ওইরকম একটা ফিলিং ছিল আমার, অনেক জোরে লাফাচ্ছে কেউ। তা আমি যখনই ঘাড় ঘুরিয়ে দেখতে যাবো, তখন আমি হঠাৎ করে মনে পড়লো আমার ঘরে কেউ নেই, প্লাস কে লাফাবে। তো তখন আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম। ভয় পেয়ে যাওয়ার পরে আমি জাস্ট যখন উপরে শোয়া থেকে আমি সোজা হতে চাইলাম, তখন আমি কিছু ফিল করলাম আমার গায়ের উপর কিছু একটা পড়ে গেল। এই জিনিসটা ছোট ছিল আকারে, কোমর পর্যন্ত, খুব প্রেশার ফিল করছিলাম আমি। আর জিনিসটা কি আমি জানি না, আমি একটু বুঝতে পারছিলাম যে জিনিসটা 4টা হাত, 2টা হাত আমার হাত চেপে ধরে রেখেছিল, আর এক হাত দিয়ে আরেকটা হাত দিয়ে আমার মাথাটা চেপে ধরেছিল, আর আরেক হাত দিয়ে আমার ঘাড়ের উপর চেপে ধরেছিল। ভাইয়া এখনো পর্যন্ত আমি যখন জিনিসটা মনে করি আমার প্রচন্ড ভয় লাগে। যাই হোক, যখন এরকম হচ্ছিল তখন আমি বুঝতে পারছিলাম যে সামথিং খারাপ হচ্ছে আমার সাথে। তো আমি পা ছুড়ে করলাম, অনেক চেষ্টা করলাম ওঠার জন্য, বাট জিনিসটা এতই শক্ত ছিল, হার্ড ছিল, আমি নড়তে পারছিলাম না। বাট আমার চোখ ওপেন ছিল, আমি বুঝতে পারছিলাম যে কিছু একটা হচ্ছে, আমার চোখ স্পষ্ট ওপেন ছিল। তো আমি অনেক চেষ্টা করলাম মুভ করার, অনেকক্ষণ দস্তাদস্তি করার পর আমি হাল ছেড়ে দিলাম। তো আমার খুব ভয় লাগছিল, আমার মনে হচ্ছিল আমি হয়তো এটা আমার শেষ সময়, আমাকে কেউ মেরে ফেলছে। তখন আমার জাস্ট মুখ দিয়ে কোনো কিছু আসছিল না, কোনো সুরা কিছুই না, জাস্ট আমি বললাম আস্তাগফিরুল্লাহ। এটা বলার সাথে সাথে আমি একটু হালকা ফিল করছিলাম, মনে হচ্ছিল যে জিনিসটা আমাকে ছেড়ে দিচ্ছে। তো যখন আস্তে আস্তে জিনিসটা হালকা হয়ে গেল, তো আমি ফিল করলাম যে না, আমার উপরে কিছু নেই। তো আমি উঠার চেষ্টা করলাম, বাট আমার শরীরটা এত ব্যথা হচ্ছিল তখন আমি উঠতে পারছিলাম না। অনেক কষ্ট করে উঠলাম। উঠার পরে আমি ঘাড় মুভ করতে পারছিলাম না। আমি যে অবস্থায় ছিলাম, আমি দৌড় দিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। বের হয়ে আমার হাজবেন্ডকে ফোন করলাম, আমার হাজবেন্ড আসলো। আর আসার পরে সে আমাকে যেটা দেখলো, আমার ঘাড় আমি দেখতে পাচ্ছিলাম না, ওটা আমি ফিল করতে পারছিলাম প্রচন্ড ব্যথা। তো আমার হাজবেন্ড দেখে বললো যে আমার ঘাড়ের মধ্যে বিশাল অনেক বড় মোটা আঙ্গুল যদি কেউ কারো থেকে থাকে, ওই টাইপের কিছু ফোলা ফোলা দাগ, 3টা-4টা ফোলা ফোলা দাগ, আর আমার ঘাড় প্রচন্ড ফুলে গিয়েছিল। তো এরপরে আমি প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে গেলাম। এরপর থেকে আমি ঘুমাতে পারতাম না। আমার টানা 4 উইকস আমি ঘুমাইনি। আমার হাজবেন্ড আমাকে নিয়ে বসে থাকতো সারা রাত সারাদিন। আমার কফ নিতে হয়েছিল, আমি প্রচন্ড সিক হয়ে গিয়েছিলাম। এটা আমার আশেপাশে সবাই অলমোস্ট জেনে গিয়েছিল আমার সাথে এখন কিছু হচ্ছে, বিকজ আমার অবস্থা খুবই খারাপ ছিল। এরপর আমি খুব অসুস্থ হয়ে গেলাম। তারপর আমার হাজবেন্ড ওখান থেকে আমাকে মুভ করে নিয়ে আসলো অন্য বাসায়। আল্লাহর রহমতে আসলে ভাই এখন আমার সাথে কোনো ধরনের সমস্যা হচ্ছে না। ধন্যবাদ সবাইকে, ভূতাশনের সকল দর্শককে, এবং আসলে ভাই আপনাকেও থ্যাংক ইউ। জি, আমি তানভীর, আমি লালমাটি থেকে এসেছি। তো আজকে যে ঘটনাগুলো বলবো আসলে সবকিছু লালমাটিকে নিয়েই। তো আমরা জানি লালমাটিতে একটা মসজিদ আছে, বিবি মসজিদ নামে পরিচিত। তো ওই মসজিদটা যেটা হয় যে মসজিদের পাশে একটা পুকুর রয়েছে। তো পুকুরে প্রায় সবকিছু মাঝামাঝি দেখা যাচ্ছে কিছু রহস্যজনক ঘটনা হয়ে থাকে। তো মসজিদটা আসলে প্রায় 200 বছরের পুরাতন। এক এক সময় এক একজন বিভিন্ন রকমের কথা বলে থাকে। তো আমাদের নিজস্ব একজন ড্রাইভার ভাই আছেন, উনি হচ্ছে হারুন ভাই। তো উনি এখানে থাকেন প্রায় 92 সাল থেকে। তো যেটা হয়েছে যে ওনার কাছে শুনেছি আমরা, তো পুকুরে যেটা হয়, পুকুরের ঠিক পুরো পাশেই একটা তাল গাছ রয়েছে। তো ওই তাল গাছের ওখান থেকে যারা আপনার পানিতে বা গোসল করতে নামতো, বা দুপুরের সময় যখনই গোসল করতে নামতো, তাদেরকে টান দিয়ে নিয়ে যাওয়া হতো। এবং টান দিয়ে নিয়ে যাওয়ার সময় পরবর্তীতে তাদেরকে কোনোভাবে খুঁজে পাওয়া যেত না। তো পুকুরের ঘটনা শুধু এখানেই না, এবং পুকুরের ঘটনার পাশাপাশি এখানে একটা পাশে একটা বাসা রয়েছে। তো ওই বাসার ওখানে পুরাতন একটা বাসা ছিল। তো বাসাটা প্রায় ডুপ্লেক্স একটা বাসা ছিল, এবং ওই ডুপ্লেক্স এর বাসা যেটা প্রায় যে ওখানে একটা বাচ্চা ছিল। তো ওই বাচ্চাটা স্কিপিং খেলতে খুব পছন্দ করতো। সাধারণত আমরা দেখি যে আমাদের ছোটবেলা বাচ্চারা প্রায় বিভিন্ন সময় স্কিপিং খেলে থাকে। তো আনফর্চুনেটলি ওই দিন যে ঘটনাটা ঘটেছে, বিকালের দিকে বাচ্চাটা তার ঘরে স্কিপিং খেলছিল, এবং স্কিপিং খেলার সময় হঠাৎ করেই তার স্কিপিং এর দড়িটা ফাঁক লেগে আপনার ফ্যানের সাথে লেগে যায়। তো ফ্যানের সাথে লেগে যাওয়ার পরে তার সাথে সাথে অন দ্য স্পট ডেথ হয়, এবং ডেথ হওয়ার পরে সে মারা যায় সেখানে। তো তারপরে ওখানে একটা নতুন বাসা মানে তৈরি করা হয়ে থাকে, এবং একটা অ্যাপার্টমেন্ট হয়। তো অ্যাপার্টমেন্টে নিয়ে কিছু ঘটনা রয়েছে। সেই অ্যাপার্টমেন্টটা আসলে আপনার একেবারে নতুন বলা যাবে না, প্রায় 64 বছরের একটা পুরাতন অ্যাপার্টমেন্ট। তো কিছুদিন আগে প্রায় মাসখানেক হলো যে রাত 3টার দিকে 3 তলার এক ঘটনাটা। তো
তো দেখা যাচ্ছে যে আন্টি যখন ঘুম থেকে উঠেছিলেন, দিয়ে ঘুম থেকে ওঠানোর পর দেখা যায় ড্রাগন থেকে হয়তো একটা বাচ্চা দৌড়িয়ে মাস্টার বেডরুমে চলে গেল। তো মাস্টার বেডরুমে যাওয়ার পর আন্টি অনেক কান্নাকাটি করেছিলেন এবং অনেক ভয় পেয়েছিলেন। তো এই ধরনের ঘটনা তো হওয়ার কথা না এবং অনুচিত এই ধরনের ঘটনাগুলো। তারপরে আমরা চিন্তা ভাবনা করে দেখলাম যে বাচ্চাটা যখন মারা গিয়েছিল এবং বাচ্চাটা আসলে অপমৃত্যু হয়। তো এই অপমৃত্যুর কারণেই হয়তো বা বাচ্চাটা ওখান এক জায়গা থেকে এক জায়গায় দৌড়িয়ে যায়। তো এবং আরেকটা কথা বলতে চাচ্ছি আমি এখানে, আমরা সন্ধ্যাবেলা প্রায় রাত্রেবেলা কাজ করি। তো ওখানে আরেকটি বাসার ঘটনা যে আমরা যখন সন্ধ্যাবেলা রাত্রেবেলা কাজ করি দেখা যায় যে রাত্রিবেলা 3টা 4টা 5টা পর্যন্ত কাজ করতে থাকে। তো এই কাজ করার মাঝখানে যেটা হয় যে বেসিক্যালি 3টার থেকে আপনার বাসাটা হচ্ছে 6 ফ্লোর। তো 3টার দিকে ছাদের মধ্যে বিভিন্ন রকম হাঁটা শব্দ পাওয়া যায় এবং হাঁটা শব্দটা যে ধাপ 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 করে হাঁটা শব্দ হচ্ছে। তো আমরা তখন চিন্তা করি যে প্রতিদিন তো এই ধরনের হাঁটা শব্দ হওয়া অনুচিত, এই ধরনের হাঁটা শব্দ কেন হবে? তো আমাদের ওখানে অ্যাপার্টমেন্টে যারা ছিলেন সিকিউরিটি গার্ড তাদের সাথে আমরা কথা বলি, যা জিজ্ঞাসা করলাম যে আচ্ছা এখানে কি কেউ থাকেন ছাদে? তারা বললেন যে না, এই ধরনের ছাদে তো কেউ থাকেন না, আমরা জাস্ট এখানে আসলে প্রতিদিন চেক করা হয়, কেউ থাকা অসম্ভব। তো আমরা চিন্তা করলাম যে ব্যাপারটা আসলে একটু ভিন্ন রকমের হয়ে দাঁড়িয়েছে, এই ধরনের জিনিসগুলো হচ্ছে এবং শুধু একসাথে না, শব্দগুলো প্রায় অনেক দৌড়াদৌড়ি করে, দৌড়ালে ঠিক যে ধরনের শব্দগুলো হয় ঠিক ওই ধরনের শব্দগুলো বেসিক্যালি হয়ে থাকে। তো এই ছিল একটা ঘটনা। এবং লালমাটিয়াতে আরো একটি ঘটনা রয়েছে যেটা প্রায় সবার কাছে হয়তো পরিচিত, আবার নাও পরিচিত হয়ে থাকতে পারে। লালমাটিয়াতে আরো একটি বাসা রয়েছে যেখানে বাসাটা প্রায় একেবারে নতুন বলা যাবে না। ওই বাসাতে দোতলাতে প্রায় বছর খানেক আগে একজন মেয়ে সুইসাইড করেছিলেন এবং মেয়েটা সুইসাইড করার পরে যে ঘটনাটা ঘটে যে তার সুইসাইডটা ছিল একেবারেই একটু ভিন্ন পর্যায়ে এবং সুইসাইড করার সাথে সাথে তার চোখগুলো একেবারে নিচে নেমে এসেছিল। তো চোখগুলো নিচে এসে পর থেকে পরবর্তীতে বেশি যারাই উঠেছিল কেউই অ্যাকচুয়ালি বাসার মধ্যে থাকতে পারেনি এবং দু একজন থাকার চেষ্টা করেছিল, তারাও পারেনি। এই ধরনের ঘটনাগুলো আসলে প্রায় আমাদের মানে কেন পারেনি কেন পারেনি কারণ সমস্যা হচ্ছে যে বেশি জরুরি জায়গাটা সমস্যা যেটা হচ্ছে যে তারা দেখছি যে বিভিন্ন রকমের প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হয়ে থাকে। প্যারানর্মাল অ্যাক্টিভিটিস বলতে আমরা বুঝি যে বিভিন্ন রকম রহস্যজনক হয়ে থাকে, যখন রুমে একজন কেউ থাকলো দেখা যাচ্ছে যে রাতের ঘুমাতে পারছে না, অটোমেটিক ঘুম ভেঙে যাচ্ছে, ভয় দেখানো হচ্ছে এবং তার রুমটা যে রুমটা মেয়েটা মারা গিয়েছিল ওই রুমে যেই থাকতো তারা দেখতো যে প্রায় ঘোলাটে টাইপের একটা জায়গা থাকতো এবং দিনের বেলাও জায়গাটা খুব ঘোলাটে থাকতো। তো এই ধরনের ঘটনাগুলো পর থেকে দেখা যাচ্ছে যে বাসাটা একেবারে খালি হয়ে গেছে, এখন নতুন বাসা কোনো কেউই থাকছে না এবং কোনো ভাড়াটেই ওই বাড়িতে যে উঠছে না। তো আসল ভাই এই ছিল আসলে লালমাটিকে কেন্দ্র করে কিছু ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাবো আমাদের পরবর্তী অতিথির কাছে, তার কাছে। হ্যালো লিসেনার, আমি মহিন। আমি এসেছি মেরুলওয়াডা থেকে, আমার হোম টাউন হচ্ছে চাঁদপুর। তো আমি আজকে যে ঘটনাটি শেয়ার করবো সেটি চাঁদপুরে ঘটে যাওয়া একটি ঘটনা। তো এটি আজ থেকে প্রায় 10 থেকে 15 বছর আগে ঘটে যাওয়া একটা ঘটনা। আমি ঘটনাটি বলার আগে একটু আমাদের এলাকার বর্ণনাটি দিয়ে নিই, যেহেতু ঘটনাটি আমাদের এলাকাতে ঘটা। আমাদের এলাকাটি এখন যতটা ডেভেলপ তখন 10 থেকে 15 বছর আগে এতটা ডেভেলপ ছিল না। আর আমাদের এলাকার পেছনটা ছিল একদম বিল, এর পিছনে এর সামনে হচ্ছে একটা লাশ কাটার ঘর, এর সামনে হচ্ছে চাঁদপুর জেলা বাস স্ট্যান্ড। লাশ কাটার ঘরটা এখনো আছে, কিন্তু আগের মতো এখানে লাশ কাটা হয় না, লাশ কাটার ঘরটা পাশে সরিয়ে নেওয়া হয়েছে। তো মূল ঘটনাতে চলে যাচ্ছি। তো এটা হচ্ছে আমার জ্যাঠাতো ভাই এবং জ্যাঠার সাথে ঘটা। তো তখন বর্ষা মৌসুম ছিল, মাছ ধরার একটা প্রবণতা ছিল সবার মধ্যে। তো একদিন রাতের বেলা আমার জ্যাঠাতো ভাই এবং জ্যাঠা ওনারা মাছ ধরার উদ্দেশ্যে বের হয়। তো যখন বিলের মধ্যে যায় ওনারা তখন টর্চ লাইট গুলা ছিল কিরকম যে আপনার মোটা লাইট গুলা যেগুলো চার্জ দিয়ে রাখা হতো এবং অনেকগুলা বল লাইট সাথে নিয়ে ওনারা মাছ ধরতে যায়। তো প্রথমেই যখন ইয়েতে যাওয়া হয় আপনার বিলের মধ্যে যাওয়া হয় তখন মাছ ধরার উদ্দেশ্যে যখন প্রথম লাইটটা মারে, প্রথম লাইট মেরি দেখে সেখানে একটা সাপ। ওনারা এইভাবে আরেকটু সামনে যায়, সামনে গিয়ে আবারও লাইট মারে মাছ ধরার জন্য, কিন্তু দেখে সেখানেও একটা সাপ। এমনিতে যতটুকু যায় কোনো মাছের দেখা তারা পাচ্ছিল না। এভাবে তারা যেতে যেতে হঠাৎ করে অনেক সামনে যাওয়ার পর মোটামুটি লাশ কাটার ঘরটা খুব সামনে চলে আসে। তো এই সময় হঠাৎ ওনারা দেখতে পায় যে লাশ কাটার ঘরের পাশে কেউ দাঁড়িয়ে আছে। তো লাশ কাটার ঘরের পাশে দাঁড়িয়ে আছে, ওনারা অনেক অন্ধকার ছিল বিধায় ওনারা ঠিক করে বুঝতে পারে না যে আসলে ওটা কে। তো এরপরে ওনারা জাস্ট দেখার জন্য লাশ কাটার ঘরের দিকে লাইট মারে, কিন্তু লাইট মারার সাথে সাথে দেখে লাইটটা জ্বলছে না।
তো এইভাবে ওনার একটু ভয় পায় যে এত রাতের বেলা, যে রাত্রে তখন মেবি 2টা কি 3টা বাজে, এই সময় কি এখানে দাঁড়িয়ে থাকতে পারে। তো এটার চিন্তা যখন ওনারা করছে সেই সময় দেখে যে ওই যে ছায়ামূর্তিটা ওইখানে দাঁড়ানো ছিল ওটা ওনাদের সামনে ওনাদের দিকে আসছে, হাঁটতে হাঁটতে। তো যত ওনাদের দিকে আসছে ওনারা ততটাই ভয় পাচ্ছে। তো এইরকম অবস্থায় ওনারা লাইট যেহেতু কাজ করছে না, আবার লাইটের বল চেঞ্জ করে নতুন লাইট দিয়ে লাইট মারে, তাও লাইট জ্বলছে না, আবার লাইট চেঞ্জ করে আবারও লাইট জ্বলছে না। তো এই অবস্থা ওনাদের কাছে ম্যাচ লাইট ছিল। তো ছায়ামূর্তিটা যখন একদম ওনাদের কাছে, তখন ওনারা ম্যাচ লাইটটা জ্বালায়। ম্যাচ লাইটটা জ্বালানোর সময় হঠাৎ করে দেখতে পাই যে মহিলা মানুষ, হ্যাঁ, বোরকা পরা। তো জিজ্ঞাসা করলো, ওনারা একটু ভীত, তারপরে জিজ্ঞাসা করলো যে কে আপনি। তো মহিলাটি বললো যে বাবা, আমার তো একটু হাসপাতালে অসুস্থ রুগী ছিল, তো আমি রুগীটা দেখতে গেছিলাম, এখন আমি বাসায় যাব। তো এটা বলে ওনাদেরকে ক্রস করে মহিলাটি চলে যাচ্ছে। তো মহিলাটি যেদিকে চলে যাচ্ছে ওইদিকে আর যাওয়ার কোনো রাস্তা নেই, ওইদিকে হচ্ছে পাট ক্ষেত। পাট, আর যেহেতু আমি আগে বলেছিলাম যে বর্ষা মৌসুম, সেহেতু পুরো চারিদিক পানিতে ডিপ ডিপ করছে, এরকম একটা অবস্থা। তো ওনারা প্রথম ভয় পায় যে এই মহিলাটা এইদিকে কোথায় যাচ্ছে। তো এটা দেখে আর ওনারা ডিসিশন নিলে এখানে দাঁড়িয়ে থাকবেন, ওনারা বাসার দিকে চলে যাবে। তো বাসার দিকে যখন যাচ্ছে তখন আর পিছনে খেয়াল করে দেখলো মহিলাটা হাঁটছে, পাট গাছের উপর দিয়ে যখন হাঁটছে মনে হচ্ছে উনি হাঁটছে না, উনি ভাসছে। তো এইভাবে হাসতে ওনারা একটু ভয় পেলো যে মহিলা এইভাবে কিভাবে যাইতে পারে এটা। তো ওনারা এটা ভয় পেয়ে একটু দ্রুত হাঁটা শুরু করলো বাড়ির দিকে। তো একসময় পিছন থেকে একটা হাসা শব্দ এলো। তো পিছনে খেয়াল করে দেখলো যে মহিলাটি পাট গাছের ঠিক পিছনে ছিল একটা মাটির ডিপ, ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনাদেরকে দেখছে। আর মহিলাটির আকৃতি অনেক বড় হয়ে গেছে। তো এটা দেখে ওনারা ঠিক থাকতে পারলো, ওনারা একদম দৌড় দিল বাড়ির দিকে। ওনারা যতই দৌড় দিচ্ছে পিছনে অনেক বিকট আওয়াজে হাসির শব্দটা শোনা যাচ্ছে। এরপর এমন একটা শব্দ যে ওনাদেরকে হেসে হেসে বলছে, কি মাছ ধরতে পারলি না, মাছ ধরতে পারলি না, এরকম একটা শব্দ। তো এইভাবে ওনারা একদম খুবই অবস্থা, একদম ভয়ঙ্কর একটা অবস্থা বাড়ির দিকে চলে আসে। এসে তো একদম খুব খারাপ অবস্থা। তখন আমি অনেক ছোট ছিলাম, যতটুকু খেয়াল আছে আমার যতটুকু মনে আছে। তো ওনাদের খুব খারাপ অবস্থা। তো সবাই বাড়ি চলে আসছে কি হয়েছে এটা জানার জন্য। তারপর ওনাদেরকে সবাই একটু দোয়া দুরুদ করে ওনাদেরকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনলো। তো আনার পরে ওনারা যেটা ফার্স্ট কাজ করলো, যে ওনারা চিন্তা করলো আমাদের লাইট গুলো কেন কাজ করলো না, যখন আমরা লাস্ট কাটার ঘরের দিকে লাইট গুলো মারলাম কেন কাজ করলো না। তো যখন এটা চিন্তা করে লাইটে চাপ দিল, লাইটের বাটনে চাপ দিল, তখন দেখলো লাইট জ্বলছে। এমনকি প্রত্যেকটা লাইট চেঞ্জ করে দেখলো, প্রত্যেকটা লাইট জ্বলছে। তো রাসেল ভাই, এটা ছিল আমার ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার ঘটনাটা শুরু করবেন। হাই লিসনার্স, আমি দিনার, আমি এসেছি লালবাগ থেকে। আসলে আমি আমার শেষ ঘটনা চলে যাই। আমি ঘটনাকে আমার কাজিন কলিকে ধন্যবাদ জানাই। তো আসলে ভাই ঘটনাটি আমি এখন যে ঘটনাটি বলতে যাচ্ছি, তো আমি এখন যে ঘটনা বলবো সেটা হচ্ছে একটি টুপির কারখানাকে নিয়ে, এবং সেখানে এমব্রয়ডারি করা হয় টুপির উপরে। তো আমি কয়েকটা উইকস আগে একবার এসে রেডিও ফুলতিতে ভূতাবেমে এসে এই কারখানার কয়েকটা ঘটনা বলে গেছিল। তো আমি এখন যে ঘটনা বলতেছি সেটা ওই কারখানাকে নিয়ে, এবং এটা রিসেন্টলি মাসখানেক আগে ঘটেছে। তো কারখানাটি হচ্ছে আমার কাজিন ডলার ও আর এক ফ্রেন্ডের পার্টনারশিপ ওই কারখানাটা। তো কারখানাটার বর্ণনা আমি এর আগেও দিয়েছিলাম, আমি আরেকবার বলছি। কারখানার বর্ণনা হচ্ছে হলো, কারখানাটি শহীদনগর জেলার শহীদনগর এলাকার কোন একটি জায়গায়, এবং এটা ওই বিল্ডিং এর ছাদে অবস্থিত কারখানাটি, এবং বিল্ডিংটা হচ্ছে 4 তলা বিল্ডিং। তো কারখানাটার যে পাশটা ছিল ছাদের, ঠিক তার উল্টো দিকে, ছাদের উল্টো পাশে ছিল টয়লেটটা ছিল। তো ছাদে একটা রুমে আমার কাজিনের আরেকজন যে পার্টনার ছিল সে থাকতো তার ফ্যামিলিকে নিয়ে। তো একদিনকার ঘটনা, কিছুদিন আগে। তো যার সাথে ঘটনাটি ঘটে তার নাম হচ্ছে সানোয়ার। তো সে কারখানা থেকে বের হয়, কাজ করা থেকে বের হয়, সে টয়লেটে যাওয়ার জন্য বের হয়। তো টয়লেটের দিকে সে যেতে থাকে আস্তে আস্তে। তো যখনই সে টয়লেটের কাছে যায়, তো ঠিক পিছন দিক থেকে পাঞ্জাবি পরে একটু উঁচু লম্বা একজন খুব ভালো স্বাস্থ্যের অধিকারী কেউ একজন এসে তাকে ক্রস করে সে টয়লেটে ঢুকে যায়। এবং তার কাছে খুব অবাক লাগে যে আমি যেতেছিলাম, কে এসে ক্রস করে আমাকে টয়লেটে ঢুকলো। তখন সে দেখলো যে পাঞ্জাবি পরা তো তাদের কারখানায় কেউ ছিল না, এবং সে সময় 7 কি 8 জন কর্মচারী সে কারখানায় কাজ করতেছিল, যার সাথে ঘটনাটি ঘটে ওই সানোয়ার এবং তার সাথে আরো কয়েকজন। তো সে দরজার পাশে কতক্ষণ দাঁড়ায় ছিল, 10-15 মিনিট। তারপর সে কারখানাটার মুখের দিকে, মানে কারখানার রুমের যে দরজাটা আছে এবং তার সাথে হচ্ছে সিঁড়ি ঘরটা, উনি সেই পাশটা এসে দাঁড়ায়। তো দাঁড়ায় মোবাইল ফোনে গান শুনতে থাকে। কিন্তু ওনার কথা হচ্ছে যে অনেকক্ষণ সময় এর মাঝখানে স্পেন্ড হয়ে যায়। তো প্রায় আধা ঘন্টা তারও বেশি, 35-40 মিনিট সময় দাঁড়িয়ে আছেন সেখানে। তো এই সময় ঠিক কারখানার আরেকজন কর্মচারী বের হয়। তো বেরা বলতেছে যে সানোয়ার ভাই, আপনি কি করতেছেন এখানে? তো বলতেছে এরকম আমি টয়লেটে যাবো, তো আমার কে জানি একজন গেছে,
টয়লেটের ভিতরে এখনো বের হতেছে না, পাঞ্জাবি পরা। তখন সে কর্মচারী বলতেছে যে ভাই আমাদের কারখানায় তো কেউ পাঞ্জাবি পরে আসেনি, ঠিক আছে। তখন উনি বলতেছে হয়তো বা নিচের ফ্ল্যাট থেকে কেউ আসছে, যে টয়লেট খালি না পেয়ে উপরে চলে আসছে, তাই হয়তো ভিতরে গেছে। তো ওই ছেলেটা বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি বলতেছে যে আমিও টয়লেটে যাবো, তো দুজনই দ্বারা কথা বলতে থাকে। তো ওই কর্মচারীটা যখন আসে তারও প্রায় 20 কি 25 মিনিট, তো টোটাল সানোয়ার যেটা বলে সেটা হচ্ছে প্রায় ঘন্টা খানেক সময় হয়ে যায় তারা দুজন সেখানে বাইরেই দাঁড়িয়ে আছে, কিন্তু ভিতর থেকে কোনো সাউন্ড আসতেছে না এবং কেউ বেরো হচ্ছে না। তো তখন ওই পরে যে ছেলেটা আসে তো সে বলে যে সানোয়ার ভাই আসলে কি কেউ ভিতরে গেছে নাকি আপনার সাথে ফাইজলামি করতেছে? তখন সানোয়ার বলে যে আমি কেন ফাইজলামি করবো তোমার সাথে, আমি নিজেও দাঁড়ায় আছি। তখন সেই ছেলেটা গিয়ে সেই বাথরুমের দরজাটাকে একটু মানে শিওর হওয়ার জন্য একটু নক করে। যেই সে নক করতে যায় তখন দরজাটা মানে লাগানো ছিল না, বিদ্যুৎ দিয়ে দরজাটা খুলে যায়। সে খুব অবাক হয়ে যায় সানোয়ার এটা দেখে। সানোয়ারকে বলতে থাকে যে কি ভাই আপনি আমার সাথে ফাইজলামি করলেন না, দরজা তো খোলা, বাথরুমের ভিতরে কেউ নেই। তখন সানোয়ার বলতেছিল যে বিশ্বাস করো আমার সামনে ঢুকছে একজন এবং আমি এখানে দাঁড়ায় আছি, যদি সেই টয়লেট থেকে কেউ বের হয় তাহলে অবশ্যই তাকে ফেস করেই সে সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে, অথবা যদি কারখানার কর্মচারী কেউ হয় তো তাকে অবশ্যই তাকে ফেস করে কারখানার ভিতরে ঢুকতে হবে। কিন্তু মানে ওইরকম কেউ ছিলই না, বাথরুমে কেউ ছিলই না। তো তারপর এই ঘটনা ঘটার পর যখন সে তার যে মালিক যেমন কাসিম ডলার কাছে শেয়ার করে, তো সে তাদেরকে বলে যে ওকে বলতে ভুলে গেছিল যে ওর কারখানা নিয়ে এর আগে কিছু প্যারানর্মাল ঘটনা ঘটেছে। তো আমি আসলে ওর মুখে আরো কিছু ঘটনা শুনি যে এরকম টুপির কারখানা রিলেটেড অনেক জায়গায় এরকম বিভিন্ন প্যারানর্মাল বিভিন্ন ঘটনা ঘটে। এই ছিল আসলে আমার ঘটনা। অনেক ধন্যবাদ দিনার আপনাকে আপনার ঘটনার জন্য। হ্যালো লিসেনার, আমার নাম হচ্ছে জয়, আমি এসেছি ধানমন্ডি থেকে। শুনি আপনার ঘটনা। অ্যাকচুয়ালি আমি যে ঘটনাটি শেয়ার করব সেটা হচ্ছে আমার আঙ্কেলের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। আঙ্কেল কিছুদিন আগে ঘটনাটা অ্যাকচুয়ালি আমার সাথে শেয়ার করেন। আঙ্কেল এখন ঢাকাতে নেই, তিনি এখন তার ওয়াইফের সাথে পাবনাতে থাকেন। তো সরাসরি আমি আমার ঘটনাতে চলে যাচ্ছি। ঘটনাটি অ্যাকচুয়ালি শুরু হয়েছিল প্রায় 5 বছর আগের ঘটনা। তো তিনি এবং তার ওয়াইফ একসাথে ঢাকাতে থাকতেন। তিনি একটি প্রাইভেট কোম্পানি জব করতেন আর তার ওয়াইফ একটি ব্যাংক জব করতেন আর কি। তো তারা অনেক দিকে চিন্তা করছিলেন যে ঢাকাতে একটি ফ্ল্যাট কিনবেন, তাদের সাধ্যের মধ্যে ফ্ল্যাট, ঢাকাতে কেনা একটি নিজের বাসা করে থাকতে চায়। তো তিনি যা করলেন হচ্ছে গিয়ে তিনি প্রতিদিন পেপারের বিজ্ঞাপনগুলো দেখতেন, অ্যাডের বিজ্ঞাপনগুলো দেখতেন। তো তিনি কি করলেন হচ্ছে গিয়ে তিনি একদিন পেপারে দেখলেন যে একটা জায়গায় লেখা ছিল সুলভ মূল্যে ফ্ল্যাট বিক্রয়। আচ্ছা। তো তিনি সেটা খুব ইন্টারেস্ট হলেন এবং তার ওয়াইফকে বিষয়টা জানালেন, আর তার ওয়াইফ সম্মতি দিলেন। তো তারা ওই পেপারে যে অ্যাড্রেসটা দেওয়া ছিল মানে ফোন নাম্বারে কল করে আর কি। তো ফোন নাম্বারে কল করার পর তারা সে মালিকের সাথে যোগাযোগ করে এবং তারা কোনো কিছু অ্যাকচুয়ালি ভেবে না চিন্তা করেই ফ্ল্যাটটি কেনার সিদ্ধান্ত নেয়, যেহেতু ছিল তাদের সাধ্যের মধ্যে। আচ্ছা। তো তারা ফ্ল্যাটটি খুব অল্প সময়ের মধ্যে কোন রকম ঝামেলা ছাড়াই কিনে ফেলে। তো মালিক যথাযথ সময় তাদেরকে ফ্ল্যাটের চাবিটা বুঝিয়ে দেয়। তো তারা হয়তো ভেবেছিল যে নতুন একটি ফ্ল্যাট, তাদের হয়তো আর কোনো প্রবলেম থাকবে না, ঢাকা একটি নিজের বাসা, তাদের ভিতরে একটা আনন্দের অনুভূতি ছিল অন্যরকম। আচ্ছা। তো কি করলো যেটা হচ্ছে কি, তারা যখন ফ্ল্যাটটিতে প্রবেশ করে তখন ছিল সন্ধ্যাবেলা। তো আমরা যখন সাধারণত একটা নতুন বা অনেক পুরোনো একটা ঘরে বা একটা কিছু যখন খুলি তখন যেমন একটা ভাবসা একটা গন্ধ বের হয় আর কি। তো সেই ফ্ল্যাটটি খোলার পর একটা ঠান্ডা বাতাস আঙ্কেলের গায়ে এসে লাগে, আর হচ্ছে গিয়ে একটা ভুটকা গন্ধ। তারা দুজনেই একসাথে জিনিসটা এক্সপিরিয়েন্স করে। তো ব্যাপারটা ছিল অ্যাকচুয়ালি আনএক্সপেক্টেড। তো এটা করার পর তারা আসলে ওইটা জিনিসটা ওইভাবে নেয়নি। তো তারা ভেতরে ইন করার পর তাদের ছোট বাচ্চা ছিল 4 বছরের। তো বাচ্চারা শুধু এগোর করছিল খুঁজতে। তো যাই হোক, এভাবেই সময় যাচ্ছিল। তো আঙ্কেল প্রতিদিন অফিস থেকে এসে তার ওয়াইফকে নিয়ে মার্কেটে যেত এবং টুকটাক জিনিস এনে কেনাকাটা করতো এবং তাদের ফ্ল্যাটটি ছিল ফ্ল্যাটটি আর কি সাজাতো আর কি। তো এভাবে 2-3 সপ্তাহ হবে ফ্ল্যাটটি সাজিয়ে ফেললো আর কি। তো অ্যাকচুয়ালি
তারা প্রবলেমটা গেস করলো কি, মানে প্রবলেম হচ্ছে গিয়ে প্রতিদিন সন্ধ্যার পরে তাদের ফ্ল্যাটটি প্রচন্ড রকমের ঠান্ডা হয়ে যেত। আচ্ছা, কিন্তু তখন কিন্তু অ্যাকচুয়ালি ছিল গরমের দিন, তো প্রচন্ড ঠান্ডা হওয়ার কারণে একটা ছিল ভোটকা একটা গন্ধ পেত, খুব আচ্ছা। পচা একটা গন্ধ, মানে কোন একটা জিনিস মরে গেলে যেমন একটা গন্ধ বের হয়। তো তারা সেই গন্ধের উৎসটা অ্যাকচুয়ালি খুঁজে পেত না। তো তারা কি করতো, পাশে যে ফ্ল্যাটে গিয়ে জিজ্ঞেস করতো আপনাদের এখানে কোনো ইঁদুর বা বেড়াল বা কিছু মরেছে কিনা। তো তারা বলতো যে না, এরকম তো কিছু পাচ্ছি না, আপনারা হয়তো ভুল শুনছেন বা ভুল করছেন আর কি, ফিল করছেন। তো তারা আবার তাদের ফ্ল্যাটে চলে আসতো, তো তারা একই জিনিস আবার ফিল করতো। তো তারা কি করতো, ওই গন্ধটা দূর করার জন্য মাঝে মাঝে পারফিউম ইউজ করতো, যে গন্ধটা একটু কমে যায়। ওকে। তো যাই হোক, এভাবে চলছিল। তো এক রাতের ঘটনা, বিছানায় আঙ্কেল আর তার ওয়াইফ আর মাঝখানে তার বাচ্চারা ছিল। তো আঙ্কেল হঠাৎ করে রাত তখন 12:30 হবে, তার ঘুম ভেঙে গেল এবং তিনি একটা শব্দ শুনলেন যে কেউ পা টেনে টেনে তার বেডরুমের দিকে আসছে। আচ্ছা, পা টেনে হাঁটার শব্দ তার বেডরুমের দিকে আসছে এবং হয়তো তার হাতে বা কোনো ধারালো একটা কিছু বা কোনো ধাতু জাতীয় কিছু হবে, যা মেঝের সাথে ঘর্ষণ খেয়ে শব্দ হচ্ছে। আচ্ছা, এরকম জাতীয় একটা শব্দ হচ্ছে। আচ্ছা। তো যাই হোক, শব্দ হচ্ছে, তো উনি উঠে বসলেন এবং তার ওয়াইফকে উঠে বসালেন এবং ডাক দিলেন। তো ওয়াইফ মানে উঠলো, উঠার পরে তো শব্দটা কিসের, তো তারা খুব ভয় পেল। তো শব্দটা আস্তে আস্তে বাড়তে লাগলো এবং তাদের একেবারে বেডরুমের কাছাকাছি চলে আসলো। তো তারা খুবই ভয় পেল। ভয় পাওয়ার পরে তারা শুধু দে কলিং গড সেভ আস। তো যাই হোক, তো এবং এখন বসে থাকার পর মানে সাউন্ডটা আস্তে আস্তে আবার কমে যেতে লাগলো, মানে সেটা আবার পেছন দিকে চলে যাচ্ছে। তো আঙ্কেল কি করলো, আঙ্কেল আপনার উঠলো, সাহস করে উঠে দেখলো কোথাও কেউ নেই। তারপর সে হেঁটে হেঁটে তারপর দেখলো কোনো চোর টোর হবে কিনা। তো ড্রয়িং রুমে দিয়ে গেল। ড্রয়িং রুমে গিয়ে যে জিনিসটা দেখলো সেটা হচ্ছে গিয়ে কয়েকটা মানে মানুষের কয়েকটা কাটা আঙুল পড়েছিল মেঝেতে, আর কিছু ফোটা ফোটা রক্ত। তো ড্রয়িং রুমের ভেতরে তো সে মানে প্রচন্ড রকমের ভয় পায় এবং চিৎকার করে ডাকে, আসো দেখে যাও এটা কি। হ্যাঁ, তো তার ওয়াইফ আসার পরে দুজনেই একসাথে এক্সপিরিয়েন্স করে এবং স্টপ। তো যাই হোক, তারপরে এবং কিছুক্ষণ পরে প্রায় 2-3 মিনিট পরে তার চোখের সামনে আবার জিনিসটা আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যায়। তো তারা খুবই শখে, কি হলো জিনিসটা। তো যাই হোক, তারা তখন শুধু সকাল হওয়ার অপেক্ষায় এবং তার ভাই বলে যে এখানে থাকা দরকার নেই, চলো। তখন ওই আঙ্কেল একটা উত্তরতে একটা পরিচিত চাচার বাসা ছিল, সেখানে চাচার বাসায় চলে যায় এবং চাচাকে সব শেয়ার করে। তো চাচা বলে যে দাঁড়াও, আমার একটা পরিচিত খুব ভালো হুজুর আছে, তো হুজুরকে পাঠাই বা হুজুরকে নিয়ে যাই, তো তিনি হয়তো জিনিসটা সলভ করতে পারবে। তো হুজুর গিয়ে হয়তো জিনিসটা ফ্ল্যাটটিতে ভালো করে বান্ডাল দিয়ে দেয় নাকি, যেন কোনো খারাপ কিছু ভেতরে প্রবেশ করতে না পারে বা কিছু যেন ক্ষতি না হয়। তো এরকম যাওয়ার পর প্রায় 1 সপ্তাহ পরে যখন তাদের ভেতর থেকে ভয়টা চলে যায়, সবকিছু স্বাভাবিক হয়, তো আবার সিদ্ধান্ত নেয় যে তারা তাদের আগের ফ্ল্যাটে করবে। তো তাদের আগের ফ্ল্যাটে যায়। তো এভাবে কিছুদিন চলতে থাকে, 3-4 সপ্তাহ চলতে থাকে। চলতে থাকার পর তো 3 সপ্তাহ পরে মনে হয় তো রাতের বেলা আঙ্কেলের ঘুম একটু পাতলা ছিল, যার কারণে রাতের বেলা মধ্যরাতে আঙ্কেলের ঘুম ভেঙে যায়। তো তিনি সেই আগে পরিচিত সঙ্গে তার ঘুম ভাঙে এবং সে শুনতে পায় যে সেই পায়ে টেনে টেনে কেউ হাঁটছে এবং ধাতু কোনো জিনিস হবে যেটা নিজের সাথে ঘর্ষণ সে শব্দ হচ্ছে। তো শব্দটা আস্তে আস্তে বাড়ছে। তো তিনি তার ওয়াইফকে ডেকে তোলেন, তিনি ওঠে এবং দুজনেই আবার এক্সপিরিয়েন্স করে এবং তারা এবার কি করে, তারা এবার প্রচন্ড রকমের ভয় পায় এবং ভয় পেয়ে তারা দুজনকে ধরে একসাথে বসে থাকে এবং তাদের দৃষ্টি থাকে একদিকে যে ওই মেঝের দিকে, বেডরুমের দরজার দিকে কেউ ঢুকলো কিনা। তারা তখন একটি চিন্তা করেছিল ভেতরে কেউ ঢুকবে, হয়তো তাদের হাতে, হয়তো তারা দেখবে যে তার হাতে ধারালো কিছু একটা। তো যাই হোক, ওইটা দরজা পর্যন্তই আসে, বেডরুমের ভেতরে ঢুকে না। তারা শুধু বিছানার উপর থেকে ওই জিনিসটা ছায়াটা দেখতে পায়। আচ্ছা, তো ওই জিনিসটা ওইভাবে অনেকক্ষণ থাকে, তারা শুধু আল্লাহকে ডাকতে থাকে। যাই হোক, তারপর কিছুক্ষণ পরে থাকার পর ওই জিনিসটা আবার আস্তে আস্তে পেছন দিকে মুখ করে আর শব্দটাও আস্তে আস্তে কমে যায়। একসময় তারা এমন অবস্থা হয় মানে বিছানা থেকে নামতেও সাহস পায় না। তারপর আস্তে করে কিছুক্ষণ পরে আর কি বিছানা থেকে নামার পরে মানে
দেখে কেউ আছে কিনা, দেখে কেউ নাই, মানে খুব শুনশান। তারপর ওনার ওয়াইফ সিদ্ধান্ত নেয় যে এখানে থাকা যাবে না, চলো আমরা রাস্তায় যাই, অন্য কোথাও গিয়ে দাঁড়াই, কারণ এখানে অ্যাকচুয়ালি আমাদের ক্ষতি হতে পারে। তখন তারা কি করলো, তারা রাস্তায় নেমে আসলো। আর তাদের রাস্তায় নেমে আসার পর তারা একটা চিন্তা করলো যে এখন রাতে কাউকে ডাক দিলে কেউ আসবে বা কেউ আসবে না, আর এত রাতে কেউ ডাক দিলে আসেও না, সবাই সবার সেফটিটা চিন্তা করে। তো তাদের ফ্ল্যাটটি ছিল আবার 3rd ফ্লোরে, যার কারণে তারা রাস্তায় দাঁড়িয়েই আপনার 3rd ফ্লোরের বারান্দাটা স্পষ্ট দেখা যায়, এপাশ ওপাশ দেখা যায়। তো তিনি তারা দেখলেন যে কিছুক্ষণ পরে যে একটা মহিলা ওই বারান্দায় এসে দাঁড়িয়েছে, এবং মহিলাটা অস্বাভাবিক লম্বা। তারা খুব ভয় পেলেন এবং তারা অবাক হলেন যে তারা তো ঘরে লক করে এসেছিল, ফ্ল্যাট লক করে এসেছিল, তাহলে কিভাবে তিনি এসে। মহিলাটার হাতে কিছু ছিল? হ্যাঁ, সাথে কিছু ছিল। তখনই ভয় পেয়েছে যে তার হাতে ছিল একটা ধারালো একটা জিনিস, এবং ল্যাম্পপোস্টের আলোতে সেটা চকচক করছিল। তারা বুঝতে পারছে যে কিছু একটা হয়তো হাতের ভিতর ছিল। তার মানে যে শব্দ তিনি তারা কয়েকদিন ধরে ফ্ল্যাটে পাচ্ছিল এবং ঘষে নেওয়ার যে শব্দটা হচ্ছিল, বোঝা যাচ্ছে যে এই মহিলাই সেই মহিলা। এবং নিশ্চয়ই তারা কোথাও গিয়েছিলেন এবং খোঁজ খবর নিয়েছিলেন এই সম্পর্কে, যে নিশ্চয়ই হুজুরের কাছে গিয়েছিলেন এরপরে, এবং সেই মহিলার সম্পর্কে জানার পর নিশ্চয়ই ওই বাসার ভদ্রলোকের সাথে কাছেও জিজ্ঞেস করেছিলেন যে এই ঘটনা কি, মানে বাড়িওয়ালাকে কি জিজ্ঞেস করেছিলেন? না, বাড়িওয়ালাকে জিজ্ঞেস করেনি, মানে আগের যে মালিক ছিল তাকে জিজ্ঞেস করেছেন। সেটাই বলছি যে মানে মালিককে জিজ্ঞেস করেছেন, এবং মালিক তখন কি বললেন, কেন তারা এরকম প্রতিদিন রাতের বেলায় কেনই বা এরকম আঙুল কাটা অবস্থায় দেখলেন এবং সেখানে রক্তের কিছু ফোঁটা, কেনই বা এই বৃদ্ধ মহিলাকে দেখলেন? নিশ্চয়ই এই বাড়িটার পেছনে একটা গল্প আছে, সেই গল্পটা কি? সেই গল্পটা হচ্ছে কি, তারা আসারও 3 বছর আগে হতে হবে। তো একটা ফ্যামিলি আসে, এবং সেই ফ্যামিলিতে একটা মহিলা ছিল, সেই মহিলা একটু অস্বাভাবিক আচরণ করতো, এবং যার মাথায় অ্যাকচুয়ালি প্রবলেম ছিল। তো সারাক্ষণ সেই মহিলাকে মানে শেকল বা রশি এগুলো দিয়ে বেঁধে রাখা হতো আর কি। তো মহিলা একটা কথা বলতো যে আমি যখন ছাড়া পাবো তোদের সবাইকে মারবো। তো বাসার লোকজন চিন্তা করতে যে পাগল, কি বলবে পাগল, আর তিনি বা কি করবে, ঠিক আছে। তো একদিন রাতে ঘুমিয়েছিল, তো ওই মহিলা ঘুম থেকে ওই মাঝরাতে ওই মহিলা কি করে, ওই যে কাজের মেয়ে থাকে, কাজের মেয়েকে ওই রান্নাঘরে গিয়ে রামদা দিয়ে কুপিয়ে মারে। তো ওই কাজের মেয়ে আবার চিৎকার করে, চিৎকার শুনে সবাই দৌড়ে আসে, এবং দৌড়ে এসে দেখে যে মেয়েটা দাঁড়াচ্ছে, মানে ততক্ষণে যে মারা গেছে। তো ওই মহিলা কি করে, ওই মহিলাকে ধরার আগেই ওই মহিলা আবার রামদা দিয়ে নিজের ঘাড়ে নিজে বসিয়ে দেয় আর কি। তো ওই মহিলাও তার মানে দুজনেরই অপঘাতে মৃত্যু হয়, এবং সেই মৃত্যুর কারণে এই বাসাটা অভিশপ্ত। এবং আমি একটা কথা শুধু বলবো, থ্যাংক ইউ ভেরি মাচ, আমি একটা কথা শুধু বলবো যে আসলে আপনি যে কোনো ধরনের এই ধরনের কোনো একটা মানে প্যারানর্মাল স্টোরি যদি শোনেন, বা যে কোনো ধরনের এরকম হরর কোনো ফিল্ম যদি দেখেন, আপনি দেখবেন যে প্রথমেই লোভনীয় কোনো একটা অফার থাকে, এবং প্রথমেই দুটো রাস্তা নির্ধারণ করা থাকে, যে একটি রাস্তায় গেলে আপনার খুব সহজেই আপনার প্রাপ্তি ঘটবে, এবং একই রাস্তায় গেলে আপনার সেই প্রাপ্তি ঘটতে অনেকটা কষ্ট করতে হবে। সাধারণত ঘটনাগুলোতে এরকমই থাকে। এই যে ভদ্রলোক যার কথা আমরা বলছি, তিনি পেপারে একটা বিজ্ঞাপন দেখলেন, বা কোথাও একটা বিজ্ঞাপন দেখলেন যে বাড়ি খুব কম মূল্যে একটা বাড়ি পাওয়া যাচ্ছে, এবং এই বাড়িটা পেয়ে তিনি যতটা খুশি হয়েছিলেন, শেষ হয়েছিল অবস্থাটা কিন্তু ঠিক ততটা অখুশি হয়ে। তো সাধারণত এই গল্পের মানে মোটামুটি এগুলো একটা মানে ফর্মুলার মধ্যে আপনি চাইলে ফেলতে পারবেন, যে এইরকম ধরনের একটা ব্যাপার ঘটে যায়, যে সবসময় দেখবেন যে শুরুর দিকে দুটো রাস্তা। আপনি সাধারণ একটা ঘটনার কথা চিন্তা করেন, যে আপনার আজকে রাতেই ইচ্ছা করছে বাড়ি যেতে বা কোথাও যেতে, এবং আপনার মনে হয় আপনাকে তখন কেউ একজন বলবে যে এত রাত্রে বাড়ি থেকে বের হওয়া ঠিক হবে না, কালকে সকালে যেও। দুটো রাস্তা কিন্তু, একটা হচ্ছে কালকে সকালে গেলে আপনি যে অস্থির হয়ে গেছেন বাড়িতে যেতে, আপনাকে আরো কিছুটা সময় কষ্ট করে অপেক্ষা করতে হবে। আরেকটা হচ্ছে না, এখনই যাই না কেন, তাহলে তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে পারবো। সবসময় আমরা মানে মোটামুটি তাড়াহুড়া করি, বা সবসময় আমরা অতটা চিন্তা না করেই যখন সিদ্ধান্ত নেই, তখনই এই ঘটনাগুলো ঘটে। যাই হোক, দেখি SMS এ কি বলছেন আপনারা। যে ঘটনার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, সেই ঘটনা এখন যাচ্ছি, এবং এই ঘটনার সাথে জড়িয়ে আছে অনেক কিছু, জড়িয়ে আছে ভয়, জড়িয়ে আছে মৃত্যু, জড়িয়ে আছে মৃত্যুর পরবর্তী আরো কিছু মুহূর্ত। সো দেরি না করে সরাসরি চলে যাবো ডক্টর আলিফের কাছে, এবং শুনবো তার সেই দারুণ ঘটনাটি। থ্যাংক ইউ রাসেল ভাই। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি কিছু ঘটনা নিয়ে। তো শুরুতেই দুজনকে ধন্যবাদ না দিলেই না, আমার আজকে রাস্তার সঙ্গী
বিপুল এবং ইমরান দুজনই আজকে স্টুডিওতে এসছে আমার ঘটনা আর শোনার আমি জন্য। একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে শুরু থেকে অনেক দিন থেকেই আমাদের কিছু কিছু পছন্দের মানুষ যারা পছন্দের তালিকায় রয়েছেন, যারা আপনাদের ঘটনা শোনাচ্ছেন, তাদের ঘটনা আমি আজ পর্যন্ত কখনো শুনি নাই যে আপনাদের খারাপ লেগেছে। আশা করছি আজকেও খারাপ লাগবে না। আলহামদুলিল্লাহ। রাসেল ভাই, তো যে ঘটনাটা বলবো তিনি আমার পেশেন্টেরই একজন রিলেটিভ। আমি ওনার ঘটনা আগে একবার শেয়ার করেছি আপনাদের কাছে। তো মুক্তিরই যে পেশেন্ট আসছিলেন আমার কাছে, তারই আরেকজন আত্মীয়, তার রেফারেন্স এসছে আমার চেম্বারে এবং আসার পরে সে আমার কাছে পারমিশন নিয়ে ঘটনা শেয়ার করে। তো তার সাথেই ঘটা 1989 সালে সেই ঘটনাটা আমি আজকে শেয়ার করবো। তো 1989 সালে উনি যখন দিনাজপুর থেকে ট্রান্সফার ওনার বাবা ঢাকায় আসেন, তখন আসে হচ্ছে কলাবাগানে, জায়গাটার নাম বলছি না, কলাবাগানে একটি বাসায় তারা ওঠেন এবং বাসাটির স্ট্রাকচার হচ্ছে দোতলা এবং নিচতলায় একটা দারোয়ান থাকে, কিন্তু নিচতলায় কোনো মানুষ থাকতো না। তো দোতলায় যখন তারা উঠেন, তার মা বেঁচে ছিলেন না যখন আসেন। তো এবং আমি একটা কথা বলি যে এই ঘটনা শোনার সময় মানে আমার মনে হয় যে ভালো ফিল করার জন্য প্রত্যেকে তো নিজের বাসার কথাটা চিন্তা করতে পারে, তাই নিজের বাসার ভেতরটা চিন্তা যদি করতে সবাই পারে। একটু ফিল করে যে বাসাটা এরকম হবে, তাহলে আমি একটু স্ট্রাকচারটা বলে দিই। হ্যাঁ। তো বাসাটা এরকম ছিল যে বাসাটা দোতলা এবং পুরো ফুল ফ্লোর জুড়েই ওনারা থাকতেন। তো ওই বাসাটার মধ্যে 3টা রুম ছিল, 3টা বেডরুম ছিল। একটা বেডরুম ওনার নানি থাকতো, একটা ওনার বাবা এবং একটা যে আমি যার ঘটনা বলছি সে, আর একজন বুয়া ছিলেন তাদের বাসায়। তো ঘটনাটা শুরু হয় 1989 সালে। প্রথম উনি যখন ফিল করে, তো কলাবাগানে একটি স্কুলে সে পড়াশোনা করতেন, তখন তার বয়স ছিল রাসেল ভাই 16 বছর। তো যে সময় সে বাসায় আসে, ওই দিন যেদিন ঘটনাটি শুরু হয়, ঘটনার শুরুর দিন সে বাসায় আসে, মানে বাসায় শিফট করার 1 সপ্তাহ পরে, স্কুলে ভর্তি হবার 1 সপ্তাহ পরে। তো সে ঘুমিয়ে পড়ে বাসায় আসার পরে, দুপুরের যে রেস্টটা সবাই নেয়, সে যখন ঘুম থেকে ওঠে ঠিক মাগরিবের আজান দিবে আগ পর্যন্ত, সবাইকে আবারও বলি মাগরিবের নামাজের ঠিক আজানের ঠিক 5 থেকে 10 মিনিট আগে সে এরকম জিনিসটা ফিল করতে থাকে যে তার খাটের পাশে কেউ নড়ছে। আচ্ছা, তা আপনি যদি কেউ খাটের পাশে নড়ি, বুঝতে পারি যে কেউ আছে পাশে। তো সে যখন চিন্তা করলো আমার বাসায় আমার বাবা আসে রাত্রে 8টায়, আমার নানি অসুস্থ, সে হুইল চেয়ারে মুভ করে, রুম থেকে বেরোতে পারে না, আর বুয়া আমার পাশে এসে শুবে না, তাহলে আমার পাশে কে? সে যখন চোখ খুলে পাশে ডান পাশে কাত হয়, বাম পাশে শুয়েছিল, কাত হওয়ার পরে দেখে যে তার মতো হুবহু একজন মানুষ তার দিকে তাকিয়ে অপলক দৃষ্টিতে হেসে যাচ্ছে। তো যাচ্ছে সেম তার মতো সেই একই ড্রেস পরা, ঠিক যেভাবে সে পা দিয়ে, মানে সেটা মাঝখানে একটা মিরর বসানো, বেডের মাঝখানে একটা মিরর বসানো। তো সে ওইটা দেখে এক চিৎকারে জ্ঞান হারিয়ে ফেলে এবং যখন জ্ঞান ফেরে তখন সে তার বুয়াকে জিনিসটা বলে, বুয়া তুমি আমি এরকম দেখছি, বা যে সে জানার পরে বুয়া তার বাবাকে জানায় এবং সে তার বাবাকে জিনিসটা আবারও পরিষ্কার করে খুলে বলে। কিন্তু বাবা তো মানার মতো মানুষ না, সে এসব জিনিস বিশ্বাস করে না এবং বলে যে তোর এটা ঘুমের কারণে হয়েছে, তুই এখন থেকে দুপুরে ঘুমা বাদ দে, দুপুরে এমনিতেই ঘুমানো ভালো না। তো ঠিক 3 দিন পর ছিল শুক্রবার, জুম্মার নামাজ পড়ে বাবা আসলেন বাসায় এবং দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সবাই যে যার মতো রুমে ছিল। তো তার বাবা দুপুরের ঘুমটা শেষ করে ঠিক আমি আবারও বলছি মাগরিবের নামাজের আগ মুহূর্তে তার যখন ঘুমটা ভাঙে, চোখ খুলে যখন বেড়ে উঠে বসে, তখনই দেখে যে বারান্দায় একজন লোক দাঁড়িয়ে আছে। কিন্তু ওই বাসার কর্তা হিসেবে তিনি একাই পুরুষ মানুষ ছিলেন, ওই বাসার কোনো পুরুষ মানুষ ছিল না। একজন লোক বারান্দায় দাঁড়িয়ে আছে উল্টো হয়ে। সে যখন সামনে উঠে, মানে হকচকিয়ে উঠে সামনে যায়, যা বলে আপনি কে? তো ফট করে লোকটা যখন ঘুরে তখন দেখে অপলক দৃষ্টিতে সেই তার মতোই একটি মানুষ বারান্দায় দাঁড়িয়ে আছে। এইটা দেখে সে দৌড়ে নিচে যায়। নিচে যে আপনার কর্মরত দারোয়ান ছিল তাকে বলে এই ঘটনা। তো দারোয়ান উপরে উঠে এসে দেখে কেউ নাই। তাহলে আমার মেয়ে যেটা দেখেছে সেটা কোনোভাবে মিথ্যা না, তো তুমি আমাকে বলো এটা সলিউশন কি? তা বলে যে আপনি এই কাজটা করতে পারেন, নতুন আসতেন তো, হতে পারে এরকম কোনো সমস্যা, বা আপনি জাস্ট কারো মানে শরণাপন্ন হন। তো সে একজনের ঠিকানা দেয় ডেমরায়। তো ডেমরা এক হুজুরের ঠিকানা দেওয়া হয়। তো সেই হুজুরের কাছে যাওয়ার পরে তাকে খুঁজে পায় না, মানে সে ওই মুহূর্তে ওই জায়গায় ছিলেন না। তো তার অ্যাসিস্ট্যান্ট তাদেরকে দেখে সাথে সাথে বলে যে আমি আপনাদের বাসায় যাবো, এবং কোনো কিছু বলার সুযোগও দেয় নাই যে কি ঘটেছে কি না, বলে চলেন। লোক তাদেরকে বলে চলেন, আমি ওনারই অ্যাসিস্ট্যান্ট। তো সে যখন আপনার কলাবাগান আসে পরে বাসায় ঢোকার সাথে সাথেই বলে যে আমি গেট দিয়ে ঢুকবো না। বলে যে না, কেন আপনি ঢুকবেন না? বলে আপনি আমাকে কলাপসিবল গেট দিয়ে না ঢুকে বাইরে বসার ব্যবস্থা করেন। তো বাইরে যখন সে বসে পুরো বাড়িটার চোখ বন্ধ করে ফিল করছিল, তখন সে বারবার মানে ওই লোকের দিকে যখন চোখ পড়ে, ওখানে ওই ফ্যামিলির সবাই প্রস্তুত ছিল, নানি আর বুয়া ছাড়া উপস্থিত ছিল ওই মুহূর্তে। তখন দেখে যে ওই লোকটি চোখ বন্ধ করা অবস্থায় বিড়বিড় করে কি জানি করছে এবং বারবার জিহ্বা বের করছে, হুজুরটা। তো এখন যেটা বলবো সবাই একটু মনোযোগ দিয়ে শুনলে খুবই ভালো।
এখন উনি যেটা করে, সে বলে যে আমি তো এই বাসায় ঢুকবো না, আমি এখন পুরো বাসা হাঁটবো পিছন দিয়ে। হুজুর বলছেন। হুজুর বলছেন। তো সে ডান হাত যেদিকে ছিল সেদিক থেকে পুরো বাসাটা আস্তে 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 একটু পানি ছিটিয়ে 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 বলে, আমাকে আগেই বলেছিলেন আমার এক গ্লাস পানি দেন। তো পানিটা ছিটিয়ে 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 সারা বাসা যখন ঘুরে তাদের কাছে আসার ওই মুহূর্তে তার রক্তবমি বের হওয়া শুরু করে। হুজুরের হঠাৎ করে রক্তবমি, এবং এমন রক্তবমি দেখে সবাই ভয় পেয়ে যায়। তো ধরে তাকে পাশেই একটা হসপিটালের কাছে নিয়ে যায়। হসপিটালে নিয়ে যাওয়ার পরে ওখানে লোকজন মুখ পাশ করতে করতে ওইখানে হসপিটালে তার মৃত্যু ঘটে। বলতো চিকিৎসক বলে যে না, উনি বেঁচে নাই। কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে ওনার কোনো অস্বাভাবিক মৃত্যু না আসল ভাই। ব্লাড প্রেশার ছিল, আর কিচ্ছু ছিল না, কোনো প্রবলেম ছিল না, না হার্ট অ্যাটাক, না ব্রেন স্ট্রোক, না কোনো ধরনের সিরেব্রাল হিমোরেজ বা কিছু বলে না ইন্টারনাল ব্লিডিং যেটা হয় আমাদের শরীরের ভেতরে, এরকম কোনো কিছু। আপনি যে ডাক্তার হিসেবে আরো ভালো বলতে পারবেন সেটা, মানে সেরকম ধরনের কোনো কিছু আভাস পাওয়া যায়নি। তো ওনারা ওখান থেকে চলে আসে এবং তার আত্মীয় স্বজন এসে, মানে তার লোকজন এসে যখন তার ডেড বডি নিয়ে যায়, সে আর ওটা নিয়ে বেশি একটা ঘাটাঘাটি করেন এবং কেউ তাকে একটা মাত্র কথাও জিজ্ঞেস করে নাই যে উনি কিভাবে ওনার এরকম হলো। তাহলে বাসায় আসার পরে এরপর থেকে রাসূলুল্লাহ শুরু হয় ঘটনার পর ঘটনা। এই হুজুর থেকেই ঘটনার পর ঘটনায় ঢুকছি আমরা তখন বললাম, স্টার্টিং এ বললাম, ওই দিন রাতের বেলা রাসূলুল্লাহ যেদিন হুজুর এসেছিল সেদিন রাতের বেলা হঠাৎ করে কাজের বুয়ার ঘুম ভাঙে রাত 2টার দিকে। ঘুমটা এরকম ভাবে ভাঙে যে কাজের বুয়াকে কেউ ডাকছে রুম থেকে। তখন বুয়া যখন ঘুমটা ভেঙে পরিষ্কার ভাবে জাগে, দেখে যে যার ঘটনা আমি বলছি তার নাম তুলি, তার রুম থেকে একটি শব্দ ভেসে আসছে এবং বুয়াকেই ডাকছে। বুয়াটি যখন দরজার কাছে যায়, দরজা দুবার নক করে, কিন্তু কোনো শব্দ নাই, কোনো সাউন্ড নাই। আবার বুয়া মনে করে যে এটা তো ঘুমের মধ্যে হতে পারে, আমি আমার রুমে চলে যাই। এবং নক তখন চলছে না, তখন রাসেল ভাই নক ছিল না। বুয়া তখন রুমে এসে পড়ছে। রুমে আসার পরে সে আবার যখন তার নিজের পজিশনে ঘুমোতে যায়, তখন আবারও সাউন্ড আসে নকের। ভেতর থেকে ডাকছে বুয়াকে, এগুলোর দিকে আসো, এরকম কিছু একটা। তো সে যখন কাছে যায়, কাছে যাওয়ার পর দেখে যে শব্দ নাই, তো সে জাস্ট কৌতূহল বশত দরজাটা খোলে। খোলার পরে তার পায়ের মধ্যে কিছু একটা আটকায়। তো সে যখন হাতের কাছে সুইচ ছিল, কিন্তু সে তো জানে, লাইট জ্বালানোর পর দেখে যে পায়ের সামনে তুলি পড়ে আছে। আচ্ছা, এবার তুলির ঘটনা বলি। 3 দিন পর যখন হুশ আসে হসপিটালে তুলির, তো সে যখন শঙ্কা মুক্ত হয় এবং ডাক্তাররা বলে যে এটা কোনো রিজন না, এমনি হয়তো বা কোনো কিছু তো দেখে ভয় পেয়ে গেছে। এবার তুলির কথা বলি। সে আপনার ওই দিন রাতের বেলা ঠিক বুয়ার ঘুম ভাঙার আধা ঘন্টা আগে তার ঘুম ভাঙে, বলে রাত 1টার দিকে ঘটনা। তা বুয়া তো বলতেছে বুয়ার ঘটনা অনুযায়ী রাত 2টার দিকে ঘটনা ঘটেছে। তো সে বলে যে রাত 1টার দিকে হঠাৎ করে আমি খুব সজোরে শব্দ পাই, আমার ঘুম ভাঙে এবং শুনতে পাই যে আমাদের ওই রুম থেকে বুয়া ডাকছে। আমি দরজাটা খুলি, বুয়া চিৎকার করছে, কিন্তু দরজা খোলার সময় নিচ থেকে দেখি যে ড্রয়িং রুমে একটা জ্বালানো। আমি যখন দরজাটা খুলে ড্রয়িং রুমে ঢুকি, যে জিনিস দেখার জন্য রাসেল ভাই আমার নিজেই বুক কাঁপছে, যে জিনিস দেখার জন্য আমি কখনো মানে বুঝি না এগুলি আমি দেখতে পারি কখনো, বা এগুলি মানুষ কি দেখে আদৌ, সে তার ড্রয়িং রুম ভর্তি কোনো ফার্নিচার নাই, কিচ্ছু নাই, কিন্তু ওই ড্রয়িং রুম ভর্তি লাশের পর লাশ, ডেড বডি, স্তূপ আকারে। আপনি দেখবেন যে গাড়ি যেরকম আপনার যেখানে ঠিকঠাক করে স্তূপ আকারে রাখে মন নষ্ট গাড়িগুলো, ঠিক তেমনি ডেড বডিজ গুলো স্তূপ আকারে পুরো রুম ভর্তি। ওইটাই বললাম যে শুধুমাত্র ইমাজিন করুন যে দেখার পরে সে সাথে সাথে তার রুমের দরজা লাগানোর পরে, যেটা আমি রাস্তা আপনাকে বলি না, আসল টুইস্টিং যেটা আমি আপনাকে বলি নাই, সে যখন দরজা লাগিয়ে ভয় নজরের নিঃশ্বাস হয়েছে, তখন তার বেডের মধ্যে একটা মেয়েকে দেখতে পায় এবং যার সারা শরীর থেকে রক্তই পড়ছে, শুরু রক্তই পড়ছে, এবং হাসছে যে দাঁতগুলো সব লাল লাল রক্তে আছে, এবং এত বিচ্ছিরি ঘটনা দেখে সে ওরকম ওই মুহূর্তে সে জ্ঞান হারিয়ে ফেলে। তো যখন হসপিটালে উঠে তখন তার বাবা বলে না, এরকম ভাবে আর কোন ভাবে থাকা সম্ভব না, আমাদের এই বাড়িটা ছাড়তে হবে। তো এই বাড়ির যিনি মালিক, সে আসলে একজন ডক্টর, এবং যখন মালিককে বলা হয় যে আপনার সাথে আমার কিছু জরুরি কথা ছিল, আমাদের বাসায় শুক্রবারে দাওয়াত রইল। তো শুক্রবারে যখন দাওয়াত দিলেন, ওই লোকটি তাদের বাসায় আসে এবং দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তাকে বিষয়বস্তু সব খুলে বলেন যে এই ঘটনা আমরা ঘটছে আপনাদের বাসায়, আমরা এই বাসাটা থাকবো না। অ্যাডভান্স রিলেটেড কথাবার্তা বলতে বলতে আমার সঙ্গে বুয়া চিৎকার দিয়ে বুয়ার বলে যে তাড়াতাড়ি আমার কাছে রুমে আসেন, মানে তখন জাস্ট বাড়ি ছাড়ার কথা বললো। রুমে যাওয়ার পর দেখলো তার নানি, যে উনি তো মুভ করতে পারতেন না, হুইল চেয়ারে মুভ করতেন, বয়স অনেক ছিল, তো দেখলেন নানি মাথায় মানে খাটের কর্নারে মাথাটা ঝুলে আছে, মানে বিচ্ছিন্ন না, মানে মাথাটা ঝুলে আছে আর শরীরটা বেডের উপরে চুলগুলো ঝুলছে। এই অবস্থায় পুরো নানির শরীরটা পুরোটা নীল হয়ে গেছে আসল ভাই,
এবং হাত ধরে দেখলো যে নানির পা ধরে দেখলো নানি আর বেঁচে নেই। ডক্টর ছিল, সে ছিল ওই মুহূর্তে, সেই নিশ্চিত করেন ব্যাপারটা। তো নানি আর বেঁচে নেই ওই মুহূর্তে, ওই দিনই নানিকে তারা হারায়। তো ওর অবস্থা খুবই খারাপ হয়ে যায় এবং হঠাৎ কোনো কজ নাই, কোনো কারণ নেই, হঠাৎ। তো এটা নিয়ে কোনো ধরনের জাস্টিফিকেশনে না যে নানির কবর দাফন শেষ করে আসার দিনের ঘটনা, ওই দিনই আবার বলছে রাসেল ভাই, একই দিনে রাতের বেলা যখন ওনার নানিকে কবর দিয়ে আসে এবং রাতের বেলা যখন কান্নাকাটি করে ড্রয়িং রুমে আবার রাসেল ভাই হুজুররা কিন্তু আপনার কুরআন শরীফ পড়ছে। তো উনি তুলি যে রুমে ঘুমিয়েছিল সেই রুমে ঘুম হঠাৎ করে রাত্রে 3টা, 3:30টার দিকে ভাঙে। আর কিছু হুজুর রাসেল ভাই ঘুমিয়ে পড়েছিলেন। তো ড্রয়িং রুম থেকে কিছু হুজুরের কুরআন শরীফের সাউন্ড আসছে। এমন সময় একটি অদ্ভুত সাউন্ড আসে যে এই তুলি দরজা খোল। অদ্ভুত সাউন্ডটা তার নানির সাউন্ড, নানির কণ্ঠের সাউন্ড। এই তুলি তোর দরজা খোল। সে ঘুম ভাঙে এবং সে আমাকে বলে যে আমি আপনাকে ক্লিয়ার করে বলি, আমি কিন্তু সশরীরে সজাগ, আমার একটু অন্যমনস্ক ছিলাম না, আমি খালি নানির কথাই চিন্তা করছিলাম। কিন্তু ঘুম ভাঙার পরে আমি পুরো ক্লিয়ার ভাবে শুনতে পাই নানি আমাকে ডাকছে, দরজা নক করে। প্রথমবার কে জিজ্ঞেস করার পরে প্রথম 2 মিনিট কোনো কথা বলেনি। এরপরে সে বলে এই তুই দরজা খোল। তখনই তার কান্নাকাটি জোরে জোরে চিৎকার শুরু হয়ে যায় এবং বাসায় এসে বাবা রেস্কিউ করার পর বাবা আবার ঘুমিয়ে পড়ে। ঠিক ভোরবেলা ফজরের আজানের সময় আবার একটা চিৎকার কি রুমে যাওয়ার পর দেখে তার বাবার ঠিক একইভাবে মৃত্যুবরণ ঘটে। ঠিক একদম মানে সেই একই দিনে একই বাসায় একইভাবে। এবং তার যে শকটা তিনি পেয়েছেন, তিনি 1 মাস কারোর সাথে কথাই বলতে পারেননি। তো আপনার পুরো বডিটা নীল হয়ে গেছিল একইভাবে। তো যিনি কথাটা বললেন তার অবস্থা তো বলছেন রাসেল ভাই কি অবস্থা। তো যখন সবকিছু নর্মাল হয়, সবাই তাকে বুঝিয়ে টুঝিয়ে নর্মাল করে 1-2 মাস পর যখন সেই বাসায় আপনার ফার্নিচার গুলো নিতে আসে রাসেল ভাই, একটা ফার্নিচারও নিতে পারে না কেউ, নট আ সিঙ্গেল ফার্নিচার নড়াতেই পারে না। প্রথমে 7 জন আসে, পরে 10 জন, পরে 50 জন, পরে 70 জন। একটা বান্দা ওইখানকার আপনার একটা ফার্নিচার মুভ করতে পারে না। তো এখানে একটা আমি ইনভেস্টিগেট করতে যখন আমি এলাকায় যাই, সে যখন আমাকে ডাকে, সেই আশেপাশেই থাকে, জায়গাটার নাম বলবো না, সে আমাকে বলতে বারণ করেছে। তো আমি ওই এলাকায় যাই এবং ওয়ান অফ দা যে আপনার ফার্নিচার সরাতে এসেছিল সেখানে একটা পানের দোকান নিয়ে বসছে। তো তার সাথে পানের দোকানের ব্যবসায়ী, হ্যাঁ, ওখানে অনেকেই তাকে চেনে। তো সে আমাকে বললেন যে হ্যাঁ, আমি একটা আলমারি সরাতে গেছি, আমরা 4 জন মিলে সে আলমারি উঠাতে পারি না, অথবা 2 জন মিলে আলমারি উঠে ফেলি। যখন 4 জন মিলে পারি না, তখন 10 জন আসছে, তাও পারি না। শুধু লাস্ট মোমেন্টে যখন বাসাটা ছাড়ে তুলি, তখন সারা খালি তার জামা কাপড় ছাড়া কিছুই নিতে পারে না বাসা থেকে, কোনো ফার্নিচার নিতে পারে না। এটা কোনো ব্যাখ্যাও নাই। এবং ব্যাখ্যাটা কি আমি আসলে লাস্টে একটু ক্লিয়ার করে বলি, যে দারোয়ানটা কাজ করতো সেই দারোয়ানটা ঠিক 2 মাস পরে, ওনারা বাসা যখন লিভ করে ঠিক 2 মাস পরে উনি চাকরি ছেড়ে দেয়। কিন্তু দারোয়ানটা চাকরি কেন ছাড়ে, এই জিনিসটা তখন কাছেই স্কুলে পড়তো। তো দারোয়ানটার সাথে তার একদিন দেখা, সে অন্য বাসায় থাকে, অন্য বাসায় দারোয়ান হিসেবে আছে। সে বলে যে আমি প্রায় সময় বাসাটা ঠান্ডা পেতাম এবং ছাদের উপরে আমি কাউকে দেখতে পেতাম, কিন্তু বুঝতাম না এটা কি মানুষ না কিছু। তো আপনাদের সাথে এত বড় বড় ঘটনা ঘটার পরে আমি ভাবলাম যে এখানে থাকাটা সেফ না, আমি বাসাটা ছেড়ে দিই। স্টিল নাও যতদিন পর্যন্ত ওখানে অ্যাপার্টমেন্ট হয় রাসেল ভাই, ওই বাসাটা খালি ছিল। এখন ওখানে অ্যাপার্টমেন্ট হয়ে গেছে, অনেকে সবাই চিনতেও পারে সেই অ্যাপার্টমেন্টের নাম, আমি বলবো না সেটা। আমরা জায়গাটা গেস করতে পারছি কোন জায়গা দিয়ে যেতে হবে সেটা, এবং আমি এতক্ষণ পর্যন্ত বুঝি নাই। যখন আপনি অ্যাপার্টমেন্টের কথা বললেন তখন আমি বাসাটা একদম পরিষ্কার বুঝতে পারছি অ্যাপার্টমেন্টে খুব বেশি দিন হয়নি, হয়তো খুব বেশি হলে 2-3 বছরের মধ্যে চলে, 3-4 বছর। রাইট, আমি বাসাটা চিনতে পেরেছি খুব ভালোভাবে। তার পাশে আমার একটা রিলেটিভের বাসা আছে, তো আমি তাকে জিজ্ঞেস করে আরো বেশি জানতে পারবো এই বিষয়ে। তো এখন এরপর থেকে তিনি জাস্ট একটু ফিনিশ করে দিই, তাকে একটু ধন্যবাদ জানাচ্ছি তার এত ডিভাইডিং একটা ঘটনা আমাকে শেয়ার করার জন্য। মূল ঘটনা যে উনি বলেছেন পরের খালার বাসায় থেকে বড় হন, পরে খালাই তাকে বিয়ে দেন, এবং ওই অ্যাপার্টমেন্ট না হওয়া পর্যন্ত পুরো জায়গাটা এরকম ফাঁকাই ছিল, ফার্নিচার সহই ছিল, কোনো মানুষ ছিল না। আচ্ছা, ফার্নিচার সহ ছিল। পরে সেটা সরাতে পেরেছে, পরে সরাতে পেরেছে কিনা সেটা আপনি জানার চেষ্টা করেন। কিভাবে কি হলো, তারা বাসার থেকে ভেগেছে, তার থেকে বেঁচেছে। ওকে, অনেক ধন্যবাদ। আচ্ছা, শেষ তো নাকি? শেষ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা দেখি কি অবস্থা আমাদের SMS। থ্যাংক ইউ রাসেল ভাই। হ্যালো লিসেনার্স, আসসালামু আলাইকুম। আমি ইমন আহমেদ, আমি বাসর থেকে এসেছি। শুনি আপনার ঘটনা।
হ্যাঁ, আমার ঘটনাটা মানে শুরু হয়েছে 2013 23 রোজার দিক, ওই দিন থেকে আমার ঘটনাটা শুরু হয়েছে। তো আমি রাতে আমার এক কাজিনকে নামিয়ে দিতে যাই ওর বাসায়। তো যখন আমি নামিয়ে দিয়ে ব্যাক করছিলাম, আনুমানিক রাত 1:45 মতো ছিল ওই সময়টা। তো আমি মানে ওর বাড়িটা ছিল বাবুবাজার ব্রিজের ওই পারে কদমতলী নামক একটা জায়গায়। তো আমি ওইখান থেকে রওনা দিয়ে আমি আমার বাসার দিকে আসতেছিলাম। তো ওই সময়ে আমি যখন দৈনিক বাংলা থেকে মানে টার্ন নিয়ে বিমান অফিসের যে 3 রাস্তা মোড়টা এই পর্যন্ত এসেছি, তখন আমি আপনার দুটি কুকুর আমার মানে আমি একটা গাড়িতে ছিলাম, আমি নিজে ড্রাইভ করছিলাম। তো দুটি কুকুর আমার গাড়ির দুই পাশ থেকে আমার গাড়ির সাথে দৌড়াচ্ছিল। তো কুকুরগুলো স্বাভাবিক ছিল না, একদমই মানে অস্বাভাবিক ছিল এবং হাইটে অনেক বড় ছিল কুকুরগুলো। তো আমি স্বাভাবিকভাবে ভয় পেয়ে যাই এবং আমি গাড়ির স্পিড বাড়িয়ে দিয়ে আমি দ্রুত শাপলা চত্বর মোড়ে চলে আসি। ওইখানে কিছু রিক্সাওয়ালা দেখে আমি গাড়িটা স্টপ করি, আমি দেখার চেষ্টা করি যে আসলে কি এটা আসলে। তো আমি দেখি সেখানে কিছুই নেই। তো আমার পুরো শরীর কেমন জানি একটা ভার অনুভব করছিলাম আমি। তারপর আমি আর ওইখানে লেট করলাম না, আমি সাথে সাথে ওইখান থেকে রওনা দিয়ে আমি আমার বাসার দিকে চলে আসতে থাকলাম। তো আমি যখন ফ্লাইওভার মানে খিলগা ফ্লাইওভারের উপরে উঠি, ওইখানে এসে আমি যখন বাসার উপর টার্ন নেব, তখন আমি আমার গাড়ির মধ্যে একটা শব্দ পাই। শব্দটা হচ্ছে যে যদি কোনো নখ দিয়ে কোনো কিছুকে মানে স্ক্র্যাচ করা হয়, এরকম একটা টাইপের শব্দ এবং খুব জোরেই। এবং আমি না বুঝেই পিছনের দিকে মানে রানিং অবস্থায় পিছনের দিকে তাকাই এবং গাড়িটি আনফরচুনেটলি সাইডে বাড়ি খায় একটা দেওয়ালের সাথে ওইখানে। তো আমি ভাবি আমার গাড়ি খুব ড্যামেজ হয়েছে। তো আমি গাড়ি থেকে নেমে আমি দেখার চেষ্টা করি, কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে আমি মানে গাড়িতে মানে একটা কোনো মানে স্ক্র্যাচ ছিল না এবং কোনো ধরনের কোনো প্রবলেম হয়নি গাড়িতে, গাড়ি একদম ঠিক আছে। তো আমি এটা দেখে আমি ভয় পাই প্রচন্ড যে আমার সাথে কি হচ্ছে এগুলো। তো আমি বাসায় চলে আসি। বাসায় চলে আসার পরে রোজা শেষ হয়ে গেল, ঈদ শেষ হলো। ঈদের পরে ঈদের কয়েকদিন পরে আমার ফ্যামিলি বাসা থেকে বাইরে যাচ্ছিল। এই কথাটা আমি আপনাকে বলিনি রাসেল ভাই, সব কথাগুলো আর কি বলতে পারিনি। তো ওনারা দুপুরে একটা লাঞ্চের দাওয়াত ছিল আমাদের মানে ফ্যামিলি রিলেটিভ আসে। তো সবাই চলে যায়, আমি বাসায় ছিলাম। হঠাৎ করে বাসা থেকে সবাই বেরিয়ে যাওয়ার পরে আমি হঠাৎ করে আমার সমস্ত শরীরে একটা ব্যথা অনুভব করতে শুরু করি, প্রচন্ড মাথার ভিতরে ব্যথা। মানে আমি এটা আগে কখনো ফিল করিনি, প্রথমবারের মতো? প্রথমবার একদম। আমি প্রচন্ড ব্যথা, এবং ব্যথা বলতে আমি শুধু গেটটা মানে আটকানোর পরে আমি জাস্ট ওইখানেই আমি শুয়ে পড়ি সাথে সাথে। এত ব্যথা ছিল, আমার মনে হচ্ছে যে আমার মাথার ভিতরে বোধহয় কিছু একটা আঘাত করছে এরকম। তো প্রায় 30 মিনিটের উপরে আমি ওইখানেই পড়েছিলাম। তারপর হঠাৎ আমার শরীর খুব হালকা হয়ে গেল এবং আমার শরীরে কোনো ব্যথা নেই, কোনো পাচ্ছিলাম না। তো আর রাসেল ভাই আরেকটা কথা বলতে ভুলে গেছি, যে আমি যখন প্রচন্ড ব্যথা অনুভব করছিলাম তখন আমি টয়লেটে একটা শব্দ পাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আপনার কেউ যদি মানে মগি দিয়ে আপনার থেকে পানি নেয়, আপনার বালতি থেকে পানি নিয়ে যদি কেউ ঢালে, এই ধরনের একটা আওয়াজ আমি পাচ্ছিলাম। তো ওই দিন এই ঘটনাটা ঘটার পরে আমি ওই সময় সাথে সাথে বাসা থেকে বের হয়ে যাই, আমি বাসায় আর স্টে করি না। এর কিছুদিন পরে জানুয়ারি মাসের কথা, রাতে আমি ডিনার শেষ করেছি, আমি ঘরে আমি গিটার প্লে করছিলাম। তো 12:30 হবে আনুমানিক। তো তখন আমি আপনার গিটার প্লে করছি, তো হঠাৎ করে আমার ঘরের লাইটটা অফ হয়ে যায়। ঘরে আমি একাই ছিলাম। তো আপনার লাইটটা অফ হয়ে যাওয়াতে আমি ভাবলাম যে হয়তো কারেন্ট চলে গেছে, কিন্তু আমি দেখলাম আমার অ্যাম্পের লাইন আছে, আমার প্রসেসরের লাইন আছে। তো আমি হঠাৎ করেই আমার ডান পাশে একটা চেয়ার ছিল, আমি ওই চেয়ারটার দিকে তাকালাম। মানে আমি এটা দেখার জন্য একদমই মানে ছিলাম না যে এটা আমি দেখতে পাবো বা এই ধরনের কিছু আমার সাথে মানে আমি দেখতে পাবো বা ঘটবে। তো আমি দেখছি ওইখানে একটা ফিমেল শেপ বসে আছে, এবং সেটা জাস্ট কয়েক সেকেন্ডের জন্য, এবং আমি দেখার সাথে সাথে আমি ওইখানেই বসে পড়েছি। আমার সমস্ত শরীর ভার হয়ে গেছে
দেন হঠাৎ করে লাইটটা জ্বলে উঠলো, আমি আর কিছুই দেখতে পেলাম না। তো আমি ঘর থেকে সাথে সাথে বের হয়ে গেলাম এবং আম্মুর রুমে চলে গেলাম। আম্মুর পাশে গিয়ে আমি শুয়ে পড়লাম রাতে। তো রাতে খুব খুব মানে বাজে স্বপ্ন দেখলাম কিছু। তো এরপরে আমি কিছুদিন আমার রুমে আর আমি স্টে করিনি। আমি আমার আম্মুর সাথেই ঘুমাতাম। আম্মু আমাকে অনেকবার জিজ্ঞেস করছে, তুমি আমার সাথে কেন ঘুমাচ্ছ? আমি আম্মুকে বলিনি, কারণ হয়তো বললে, আমার আম্মু বাসায় একাই থাকে, সাধারণত বাসায় আমাদের কেউ নেই। আমি আর আমার বড় ভাই আছে, দুজনই সাধারণত মানে বাসার বাইরেই থাকা হয় বেশি। তো যার কারণে আমি আমাকে ভয় বলিনি এই ব্যাপারটা, যে আম্মা যদি কোনো ধরনের কিছু ফিল করে। তো এরপরে বেশ কিছুদিন পরে আবার আরেকটা ঘটনা আমার সাথে ঘটে। সেটা হচ্ছে যে রাতে আমি ঘুমিয়ে আছি, আপনার ঘুমন্ত অবস্থায় আমার হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভেঙে যাওয়ার পরে আমি ফিল করছি আমার ঘরটা প্রচুর ওয়ার্ম, এবং আমি ঘরে মানে ওয়ার্ম, এবং আমি যা দেখলাম মানে এটা আমি আসলে দেখার জন্য একদমই ছিলাম না, যে আমি আবারও একজন দেখতে পেলাম কাউকে, যে ফিমেল শেপ, এবং সেটা আমার পরিচিত একজনের মানে ফেস। এবং আমি সেটা দেখে আমি মানে উঠে দাঁড়ালাম, এবং সাথে সাথে আমার মনে হলো আমার চোখের সামনে একটা ব্ল্যাক শ্যাডোর মতো কিছু, মানে আমি ওইখানে সেন্সলেস হয়ে গেলাম রাতে। দেন সকালে নর্মালি ঘুম ভাঙলো। দেন এরকম ছোটখাটো প্রবলেম আমার সাথে ঘটছেই। এবং আরেকটা ইন্টারেস্টিং ঘটনা যেটা হচ্ছে যে আমি একদিন শো করে আসছি, 11টার মতো হবে সময়। আমি আমার বাসার নিচে আমি রিক্সা থেকে নেমে আমি উপরে উঠছি। তো আমি দেখলাম আমাদের যে দারোয়ান আমাদের বাসার, উনি দাঁড়িয়ে আছে এবং উনি আমার দিকে তাকিয়ে হাসছে। তো আমি স্বাভাবিকভাবে নিয়ে মাথা নিচু করে আমি চলে আসলাম। কিন্তু যখন আমি সিঁড়ির সামনে আসলাম, ওনার রুমটা ওইখানেই। আমি দেখলাম উনি ওনার খাটের উপরে উনি বসে আছে, এবং দেখে আমি বুঝতে পারলাম না যে এটা কি আসলে কি দেখলাম। এটা আসলে মানে এই ধরনের ঘটনা বারবার দেখা, বা এই ধরনের কিছু যাকে আমি চিনি না, বা হঠাৎ করে কেউ আমার সামনে আসছে, তো এই ধরনের প্রবলেম গুলো বরাবরই হয়ে যাচ্ছে। রিসেন্টলি ছোট্ট একটা বলি, যে গতকালকেরই যে ব্যাপারটা ঘটেছে। আমি রাতে আমার কিছু ফ্রেন্ড আমার বাসায় ছিল, তো আমরা বসে সবাই কথা বলছিলাম একটা ব্যাপারে। তো আমরা সবাই এটা এক্সপিরিয়েন্স করেছে যে ওই আপনার দরজার মধ্যে একটা নকের মতো একটা শব্দ, মানে ধাক্কা দিচ্ছে কেউ দরজাটা। কিন্তু কত রাতের বেলা আমার বাসায় আমার আম্মা আর ভাই দুজনই দুজনে ঘুমিয়ে আছে, তো ওইখানে কেউ আসার মতো নাই। তো ওই আপনার এই এক্সপিরিয়েন্সটা করলাম। দেন আরেকটা এক্সপিরিয়েন্স যেটা ছোট, সেটা হচ্ছে থ্যাংক ইউ রাসেল ভাই। না বলেন, আপনি বলেন, বলে শেষ করেন না। আচ্ছা, ওই ঘটনাটা হচ্ছে যে আমি কিচেনে আমি চা বসিয়েছিলাম। ওইটা আমি রেখে আমি রুমে ফ্রেশ হই, এবং ওইখান থেকে আমি কিচেনে গিয়ে দেখি আমার চায়ের এইটা উপড়ে উঠেছে, কিন্তু চাটা পড়েনি, কিন্তু আমার গ্যাসের স্টোভটা বন্ধ। অনেক ধন্যবাদ আপনাকে, কিন্তু আপনি এই সমস্যার কোনো সমাধান পাননি সেটাও বুঝতে পারছি, এবং আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমরা পরবর্তী ঘটনা যাব আবারও ডক্টর আলিফের কাছে। তার আগে কিছু এসএমএস। আলিফ, শুনি আপনার সেকেন্ড যে ঘটনাটা। জি, থ্যাংক ইউ রাসেল ভাই। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে দ্বিতীয় ঘটনা শুরু করছি। দ্বিতীয় ঘটনাটিও আমার বেশ আগের ঘটনা, 1993 সালের ঘটনা বলছে। এর আগে যে ঘটনাটি পেয়েছি কিভাবে তার ওইটা একটু বলে দিই আপনাদের সবাইকে। রিসেন্টলি আমি একটু নারায়ণগঞ্জে গেছিলাম ফুপির বাসায়। তো নারায়ণগঞ্জ থেকে আসবার সময় আপনারা জানেন এখনকার রাজনৈতিক পরিস্থিতি, যে এখন এত ট্রান্সপোর্ট পাওয়া যায় না। তো আমি কোনোভাবে রাস্তার মধ্যে একটি অ্যাম্বুলেন্স পেয়ে যাই, এবং সেটি একটা লাশবাহী গাড়ির অ্যাম্বুলেন্স। তো আমি তার সাথে অ্যাম্বুলেন্সে উঠি, বেশ ভালো ভাড়া দিয়ে উঠি ধানমন্ডি আসার জন্য। তো আমার সাথে একজন ওঠে, সেও আরেকজন কাস্টমার পায়। তো একসাথে বসে আসার সময় সে আমাকে বলে, তো লাশের গাড়িতে বসে আছে, আপনাকে একটা ঘটনা বলি, শুনবেন? তো অনেক বড়, তো রাস্তায় অনেক জ্যাম ছিল। তো যাত্রাবাড়ি আসার আগেই তখন ঘটনাটি শুনে ফেলি আমি। ঘটনাটি ঠিক এরকম যে উনি যখন আপনার স্টেশন মাস্টার ছিলেন উনি নরসিংদী যে স্টেশনটা আছে সেখানকার স্টেশন মাস্টার ছিলেন। আচ্ছা। তো 1993 সালে রাসেল ভাই এত ভালো ট্রেন ছিল না তখন, ম্যাক্সিমাম ট্রেন ছিল লোকাল ট্রেন আর কি।
তো ঢাকা থেকে আগত একটি ট্রেন আসার কথা ছিল রাতের 2:30টার দিকে। আচ্ছা সে তখন স্টেশনে, এবং রাত 2:30টার দিকে ওই সময় মুষলধারে বৃষ্টি হচ্ছে রাস্তায়। আচ্ছা। চারিদিকে প্রচন্ড বৃষ্টি, শুধু বৃষ্টি, এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে যে আশেপাশের লোকজন যে কজন ছিল সবাই ঘুমিয়েছিল, এবং যে লোকটি ট্রেন কন্ট্রোল করে, পতাকা নাড়িয়ে আমরা সবাই দেখেছি, সেই লোকটিকে সে পাচ্ছে না। তো সে তার রুমে গিয়ে সিগারেট নিয়ে এসে আবার প্ল্যাটফর্মে আসার পরে সে দেখতে পাই ইলেকট্রিসিটি চলে গেছে। তো ওই মুহূর্তে আস্তে আস্তে করে একটি শব্দ তিনি বাম পাশে শুনতে পেলেন, যেখানে এমন হচ্ছে যে একটি ট্রেন আস্তে 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 করে তার সামনে এসে থামলো, প্ল্যাটফর্মের সামনে, তার সামনে এসে থামলো। তো এরকম কখনো হয়নি, তার 20 বছরের এক্সপিরিয়েন্সে সে এরকম কখনো দেখেনি যে একটি ট্রেন আসার আগে অনেক সিগন্যাল দেয়, হুইসেল দেয়, সামনে একটি লাইট থাকে। বাট এই ট্রেনটি টোটালি অদ্ভুত, মানে কোনো কিছুই নেই রাসেল ভাই। উনি বলছে যে উপরে আল্লাহ, নিচে আমি। ভাই, আমি যখন ট্রেনটা দেখি, আমি আপনার ইঞ্জিন রুমে ঢুকি, যেখানে কোন ড্রাইভার থাকে। তো ঢুকে দেখি যে কেউ নাই, আসলে একটা লোকও নেই। সে যখন নামে প্রথম বগিটা চেক করে। এখন যেমন ট্রেনের একটা বগি থেকে একটা বগিতে যাওয়া যায়, ওই সময় এই ব্যবস্থাটা ছিল না, তো বন্ধ থাকতো, ক্লোজ ছিল। তো সে একটা বগিতে চেক করলো যে একটা মানুষও নেই। এর আগে একটা জিনিস আমি মিস করে গেছি আসলে ভাই, ট্রেনটি আসার পর সে আধা ঘন্টা ট্রেনের সামনে দাঁড়িয়ে আছে, বা ট্রেন থেকে একটা মানুষ নামে নাই। ট্রেনটা ছাড়ছে না, কিছুই ছাড়ছে না, চুপ করে জায়গায় দাঁড়িয়ে আছে। তো সে ট্রেনে প্রথম বগিটা চেক করলো, দ্বিতীয় বগি চেক করলো, 6টা বগি ছিল ট্রেনের সাথে, এবং লাস্ট বগিতে যখন সে চেক করে দেখলো কেউ নাই, লাস্ট বগিতে সে যখন ঢুকে দেখলো একজন মানুষ বসে আছে। সে টর্চ মারার পর দেখতে পেল, এবং সেই মানুষটি একটি মহিলা মানুষ, কিন্তু তার শরীরে কোনো কাপড় নেই, বা এরকম স্ট্রাকচারও সে কোনো কিছু শো করছে না। তো সে খুব ভয় পেয়ে যায়, এবং ট্রেন থেকে নামতেই তার রুমে যায়। ওটা মানে বাসি নিয়ে আসতে দেখে ট্রেনটি এখানে নাই। তো আমাদের রেল লাইনে যদি ট্রেন লাস্টে যেতে থাকে, একটা ট্রেন তোমরা পাবো যে চলে যাচ্ছে ট্রেনটা, এত তাড়াতাড়ি ইঞ্জিন স্টার্ট দিতে হবে, তারপর আস্তে আস্তে আগাবে, ফট করে তো চলে যাবে না। ওই ট্রেনটি আর পেল না, এবং তার 20 বছরের এক্সপিরিয়েন্সেও কিন্তু প্রথম ধাক্কা যে এরকম কোন একটা ট্রেন দেখলাম যে ট্রেনটি এসে আমাকে ট্রেনে উঠালো, নামলাম, ট্রেনটি চলে গেল। আচ্ছা। এবং ট্রেনটির নামটি সে ভালো করে মার্ক করে রেখেছিল, আমি রাসেল বলি রাঙা এক্সপ্রেস। লাস্ট 100 বছর লাস্ট বাংলাদেশে কোনো রাঙা এক্সপ্রেস নামে কোনো ট্রেন ছিল না। তো সে অনেক অবাক হয়, এবং সে কাউকে বলতেও পারে না তার প্রফেশনের কথা, এবং সে নিজের মতো রাখতে পারছিল না। তো এর মধ্যে কোনো কিছু হয়নি। ঠিক 1 বছর পর আসলে, ঠিক একই দিনে 1 বছর পর, সেদিন পূর্ণিমা, আলো মানে সূর্য ছিল, চাঁদ ছিল সরি। তো আপনার সে প্ল্যাটফর্মে আবারও যাওয়ার পরে দেখে যে তখন ইলেকট্রিসিটি ছিল, কোনো অ্যাবনর্মাল কন্ডিশন ছিল না, কিন্তু হঠাৎ করে একটি ট্রেন আসে। ট্রেনটি আস্তে 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 তার সামনে আসে, এবং ট্রেন থেকে আসলে আগের মতো কোনো মানুষ নামে, ঠিক একইভাবে আগের মতো খালি। তো সে আবারও ইঞ্জিন রুম চেক করলো, দেখলো কেউ নাই। আগের মতো একে একে প্রতিটি বগি চেক করলো, কেউ নাই। লাস্ট বগিতে সে যখন দেখলো, মানে উঠার সাথে সাথে দেখলো যে 6জনের মতো মানুষ বসে আছে, কিন্তু কারো মাথার সাথে নেই। 6জন বসে আছে, এবং সবাই জানালার দিকে কিন্তু বডি ফেস করে রাসেল ভাই, কিন্তু সে কোনো মাথা দেখছে না। এইটাই বলে ওর মাগো বলে, সে যখন ট্রেন থেকে নামতে যাবে ওই মুহূর্তে ট্রেনটি এত জোরে ছেড়ে দেয়, সে আর নামার সাহস পায় না। আমি সারা শরীরে ফিল করছি এটা স্বপ্নও তো হতে পারতো, কিন্তু না, আমি তো বাস্তব, আমাকে ট্রেন নিয়ে যাচ্ছে। এবং এত জোরে রাসেল ভাই, বাংলাদেশে আগামী 100 বছরের মনে এত স্পিডি ট্রেন আসবে না, তার ভাষ্য মতে। আমি এতদিন চাকরি করলাম, এরকম কোনো ঘটনাও শুনি নাই। তা আমার সাথেই ঘটতেছে, বাট এত জোরে ট্রেনটা যাচ্ছে, আমি ট্রেন থেকে নামতে পারছি না। আর ওই মুহূর্তে ওই লোক যারা ওই মুহূর্তে ট্রেনের বগিতে ছিল, তারা তার কাছে আসছিল, এবং তারা এত আস্তে আস্তে কাছে আসছে, এবং হঠাৎ করে একটি বিকট আওয়াজ হয়। আওয়াজের পর দেখা যায় যে সামনে যেসব বগিগুলো আছে সব লাইনচ্যুত হয়ে যাচ্ছে, এবং তার যে বগিটা পাশের খাদে পড়ে যায়। খুব অদ্ভুত ব্যাপার এটা। খাদ থেকে সে যখন উপরে ওঠে, একটু উঁচু জায়গা, মনে করেন একটু টিলার মতো, রেল লাইন মানে রেল ট্র্যাকটা একটু টিলার উপরে, এরকম আর কি উঁচু জায়গা। সে যখন উপরে ওঠে, রেল লাইনের উপরে ওঠে, সে নিচে তাকিয়ে দেখে ওই ট্রেনটি নাই রাসেল ভাই। সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে, ওই যে মহিলাটাকে 1 বছর আগে দেখেছিল, সেই মহিলাটা তার দূর থেকে দেখছে যে ওই রেল লাইন ধরে দূর থেকে দেখে তার কাছে আসছে। এই দেখে সে ওই রেল লাইন ধরে উল্টো পথে দৌড়াচ্ছে, এত জোরে দৌড়াচ্ছে বলে আমার শক্তি কি বেড়ে গেল নাকি আমি জানি না, এত জোরে দৌড়াচ্ছে, এবং দৌড়ানো অবস্থায় সে কিছু
সুগন্ধি পেল, মানে নিঃশ্বাস নিচ্ছে আর নাক মানে নাক দিয়ে যে আতরের গন্ধ এরকম কিছু একটা পাচ্ছে সে। এবং সে দেখে যে ওই যে ডিস্টেন্সের মানুষ মানে যে মহিলাটা আসছিল তার দিকে, সে যত দৌড়িয়ে যায় তত ডিস্টেন্সের কাছে ওই মহিলাটা আসছে। আচ্ছা, একটা পর্যায়ে যখন তার শরীরের সব শক্তি চলে যায় এবং সে একটা জায়গায় বসে দেখে ওই মহিলাটি আর নাই, তো মাথা থেকে ঘাম মুছে বাম পাশে জাস্ট রেলের পাতের উপর হাতটা রাখতে একটা হাত একটা উঁচু জায়গায় পড়ে। প্রথমে এত কিছু বোঝে নাই, কিন্তু এই চাঁদের আলোতে সে দেখতে পায় সে একটি মাথার উপর হাত রেখেছে। আচ্ছা, এই জিনিসটা ফিল করবার সাথে সাথে সে জ্ঞান হারিয়ে ফেলে। যখন জ্ঞান ফেরে তখন দেখে যে সে কোথায় আছে রাসূল ভাই। এটা সবচেয়ে আশ্চর্যজনক, সে আছে ভারতে। আচ্ছা, ভারতে তার জ্ঞান ফেরে এবং আমাদের বাংলাদেশের লোকেরা তাকে যখন নিয়ে আসে, ভারত থেকে নিয়ে আসতে হয়। তো সবাই জিনিসটা এভাবে দেখে যে বর্ডার ক্রস করে সে চলে গেছে। এই জিনিসটা দেখে তাকে যখন বাংলাদেশে পেপারে আসছিল রাসূল ভাই, সে যখন বাংলাদেশে আসে, আসার ঠিক এক সপ্তাহ পর সে যখন মানে সে যখন রিজাইন করবে, ঠিক এক সপ্তাহ পরে চিন্তা ভাবনার এক সপ্তাহ পর দেখে ওই যে নরসিংদী স্টেশনে তার সাথে যে ইনসিডেন্টটা ঘটেছে সেখানে একটি ছেলে কাটা করে মারা গেছে। আচ্ছা, এক সপ্তাহ পর। এবং টাইমটা কি এরকম ভাবে ফিক্স করা, সে বাংলাদেশে আসার পরে ঠিক এক সপ্তাহের মধ্যে এরকম কিছু একটা দেখবে, এবং এই টাইমটা পুরোটাই ফিক্স করা নাকি তার জানা ছিল না। এবং সেই ট্রেনটা নরসিংদীতে নিয়ে চলে গেছে কোথায়, এবং যে ট্রেনটা আসলে কোনো অস্তিত্বই নাই। এবং আপনি বাংলাদেশে যারা ট্রেনে চলাফেরা করে, তখন এখন তো লাইন হয়েছে ঢাকা থেকে ভারতে যাওয়া, রাইট, তখন তো এটা ছিল না রাসেল ভাই। ভারতে গেল কিভাবে সে? তো তার কাছে সবচেয়ে আশ্চর্য লাগে এই জিনিসটা, এবং সে যখন রিজাইন করে দেয় সে বলে আমি জীবনও এই কাজ করবো না, সে নর্মালি অন্য কাজ করতে থাকে। এরপরে কখনো সে, এবং তার সাথে আপনার দেখা হয়েছিল এই কয়েকটা দিন আগে। অনেক ধন্যবাদ আপনাকে আপনার পরবর্তী ঘটনার জন্য। এবং আমি দেখতে পাচ্ছি যে কমেন্ট আবারও আসছে। ভাই ঘটনাটি আমি যার ঘটনাটি বলবো সে আমার খুবই ক্লোজ একটি বড় ভাই আর কি। তো সে যখন 2007 সালে আপনার অস্ট্রেলিয়ায় পড়াশোনা করতে যায়, পড়াশোনা করতে যাওয়ার পরে উনি যায় একটু সাবার্ব এরিয়াতে। আচ্ছা, আমি বলি আমরা সবাই জানি পার্থের নাম সবাই শুনেছে অস্ট্রেলিয়া। তো অস্ট্রেলিয়ার পার্থে সে যায়, এটি একটি সাবার্ব এরিয়া। তো যেই বাসায় সে থাকতে যায়, মানে পৌঁছানোর পরে তাকে ইনফরমেশন দেওয়া হয় যে এখানে তুমি থাকতে পারো। অনেক খোঁজাখুঁজির পরে সে একটি বাসা পায়, 3 তলা একটি বাসা। 3 তলার লাস্ট 2টা ফ্লোরেই আপনার বাংলাদেশি এই ছিল আর কি। তো 3 তলায় তার জায়গা মেলে। তো জায়গা মেলার পরে ওই বাসার যে বাড়িয়ালি অ্যাকচুয়ালি, তো সে তাকে একটি রুম দেয়। তো সেই রুমে থাকার মানে ওই বাসায় ওঠার ঠিক 2 সপ্তাহ পর থেকে আসলে তার সাথে ঘটনা শুরু হয়, যেগুলি অ্যাকচুয়ালি সে কখনো এসবের মধ্যে বিশ্বাসী না। সে খুবই স্ট্রেট ফরওয়ার্ড একটি মানুষ। তো হঠাৎ করে যখন তার সাথে এরকম মানে অকল্পনীয় কিছু ঘটবে, আসলে আপনি বুঝতেই পারছেন, আগে 2টা ঘটনা বলেছি, অকল্পনীয় ঘটনাগুলো যখন সামনে চলে আসে তখন মাথার অবস্থা ঠিক থাকে না। রাত তখন গভীর, হঠাৎ করে তার বিছানার পাশে খাওয়ার সাউন্ড আসছে। সে প্রথমে বোঝে নাই, হতে পারে যে পাশের রুমের কেউ হয়তো তার পাশে সে খাচ্ছে বা কিছু, কিন্তু যখন সে ঘুমোতে আসে তখন দেখে বাসার সবাই মোটামুটি ঘুমোতে চলে গেছে। তো ওই দিন রাতে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল রাসেল ভাই। হঠাৎ করে তার ঘুম ভাঙে এরকম যে তার পাশে বসে কেউ খাচ্ছে। খাওয়ার সাউন্ড সে জাগ্রত হওয়ার পরও পাচ্ছে এবং লাইভ পাচ্ছে যে আমার পাশে এত জোরে সাউন্ড করে কে খাচ্ছে, কোনো কিছুই নাই, লাইট জ্বালানোর পর সাউন্ড ভ্যানিশ। এটা ছিল তার প্রথম আপনার ওই দিন প্রথম অভিজ্ঞতা, এরকম একটা মানে অকল্পনীয় জিনিস তার জীবনে। তো সে যখন এই জিনিসটা পাশের রুমের অন্য ফ্রেন্ডদেরকে জানায়, বাংলাদেশে সবার সাথে পরিচিত হয়ে যায়। তো জানানোর পর পাশের যে লোকগুলা ছিল তারা তাকে বলে যে এটা কিছু না, এটা তোমার হয়তো মনের ভুল, বা পাশে তো অনেক ছেলে পেলে ছিল, খেতেই পারে, তুমি এটাকে নর্মাল হিসাবে নাও। কিন্তু পরের দিনে কি একই, সে যখন ঘুম ভাঙে তখন তার ঘুম ভাঙার পর দেখে যে ঠিক একই ভাবে খাওয়ার সাউন্ড, কিন্তু দরজা খোলার পর দেখে সাউন্ড নাই। এবং কাছে মানে আবার রুমে আসার পর না, সাউন্ডটা চলে গেছে। এরকম চলে আসার মধ্যে রেগুলার কিছু না কিছু হচ্ছে। এবং ঠিক ওই দিন পরে ঠিক 2 থেকে 3 দিন পরে হঠাৎ করে তার রুমের মধ্যে সে যে দেখতে পায় সেটা হচ্ছে মানে
বাজে একটা দুর্গন্ধ এবং একটা লোক মানে সারা শরীর থেকে চামড়া খসে খসে পড়ছে, এরকম একটা লোক এসে দেখতে পায়। এবং যখনই দেখে যে ভাবা যায় যে আমাদের ঘরের মধ্যে আমরা কেউ দেখলে কি করতাম, মানে উনি তো দৌড়ে বাসার যে কজন মানুষ আছে সবাইকে জায়গায় আশেপাশের মানুষগুলোকে জায়গায়, স্বাভাবিক রাতের বেলা, রাত তখন গভীর রাত, এবং মানুষ তো কমপ্লেন করে যে ওখানে এত চিল্লাচিল্লি কেন হচ্ছে। যখন আসে তো পুলিশও চলে আসে, তো দেখে ওই বাসায় ইনভেস্টিগেট করার পর ওই বাসায় কোনো অবনর্মাল কিছু নেই এবং কেউ কখনো অ্যাবনর্মাল কিছু পায়ও নেই রাসেল ভাই। হঠাৎ করে ইউনিভার্সিটি শেষ করে যখন সে বাসায় আসছে তখন সন্ধ্যাবেলা, খুবই নর্মাল ডে রাসেল ভাই, সে দেখতে পাচ্ছে যে হাতের মধ্যে গল গল করে রক্ত পড়ছে। মাথায় হাত দিয়ে দেখে তার মাথা থেকে রক্ত আসছে, কোনো ব্রুইজ নাই, কোনো ব্যথা নাই, কোনো ইনজুরি নাই রাসেল ভাই। রাস্তা থেকে হাঁটা অবস্থায় তার মাথা দিয়ে রক্ত আসছে। দৌড়ে বাসায় যায়, আয়নার সামনে যায়, যারা ছিল ওই মুহূর্তে, অ্যাকচুয়ালি ওই মুহূর্তে তখন কেউই ছিল না, খালি বাড়িয়ালি ছিল এবং তার হাজবেন্ড ছিল, তখন তার বয়স্ক মানুষ। তাদেরকে দুজন যখন দেখায়, তাদের দুজনকে যখন দেখায় তখন তারা বলতে থাকে যে এটা তো কোনো ব্যথা নাই, মানে রক্ত যত মুছছে রাসেল ভাই ততই রক্ত পড়ছে। খুবই অবাক করার মতো অবস্থা। উনি এই অবস্থা থেকে হসপিটাল নিয়ে যায়। হসপিটালে নেওয়ার পর রাসেল ভাই ডাক্তাররা একবার রক্ত মোছার পর আর কোনো রক্ত বের হয় না। তো তার সাথে এরকম ঘটছে, সে বলে যে আমি জীবনেও কোনো কিছু বিশ্বাস করি না, অথচ এই জিনিসগুলোই আমার সাথে ঘটছে। সে আবার যখন বাসায় আসে খুবই নর্মাল অবস্থা, মাথায় ব্যান্ডেজ করা কিন্তু কোনো পেইন নাই রাসেল ভাই, নট আ সিঙ্গেল পেইন, মাথায় কোনো ব্যথা নাই, কিচ্ছু নাই, কোনো ইনজুরির দাগও নাই, কিন্তু সে মাথায় ব্যান্ডেজ করে নিয়ে আসে। তো আপনার মানে বলতেছে যে আমি এরকম কখনো ঘটবে আমার সাথে কখনো কল্পনা করি নাই। এই জিনিসগুলা ঘটতে ঘটতে ওই দিন রাতের বেলা ঘটনা রাসেল ভাই, যেদিন আমি বলছিলাম যে আমার মাথা থেকে রক্ত বেরোচ্ছে, সেদিন সারা রাত মানে সে ঘুমাতে পারে নাই। আচ্ছা, তো ঠিক 4টার দিকে হবে, রাত 4টার দিকে হঠাৎ করে তার ঘুম ভাঙে, এবং ঘুম ভাঙে একটা চিৎকারে। চিৎকারটি কয়েকজন মেয়ে মানুষের জোরে চিৎকার, খুবই জোরে চিৎকার। তার ঘুমটা ভেঙে যায় এবং সে কেঁপে ঘুম থেকে ওঠে। ঘুম থেকে উঠে দেখে যে তার দেয়াল জুড়ে রক্ত, চারদিকে দেয়াল, চারদিক থেকে মনে হয় ঝর্ণার মতো রক্ত পড়ছে। আচ্ছা, এত রক্ত সে কখনো আগে দেখেনি। এখন অ্যাবনর্মাল একটা কিছু ঘটছে, সে তো এটা জাজ করতে যাবে না যে এটা রক্ত পড়ছে বা কি, সে দৌড়ে বাসা থেকে নেমে গেছে এবং বাড়িওয়ালাকে বলছে যে আপনি এই রুমে একদিন থাকেন, এক রাত থাকেন, আপনি টের পাবেন, তাহলে চলে বুঝবেন, আপনার কথা বিশ্বাস করেন না। তো বাড়িওয়ালি তার কথা শুনে মানে তার উপর দয়া করে তাকে রুম চেঞ্জ করে দেয়। রুম চেঞ্জ করে তাকে নিচতলা একটি রুম দেয় এবং তার রুমে তার সাথে ঘটার পরে অন্য ছেলেরা কেউ যেতে চায় না, ওই রুমটি খালি ছিল। আচ্ছা, তো রাসেলকে বেশি কথা বাড়াবো না, জিনিসটা ছোট করে নিয়ে আসি। সেদিন প্রচন্ড বৃষ্টি রাসেল ভাই, ইউনিভার্সিটি থেকে তিনি ব্যাক করছেন। এই বৃষ্টির মধ্যে যে বাসায় তিনি থাকেন তার 200 গজ আগে, মানে 200 গজ আগে সে বাসাটা মানে দেখলে একটু মানে হেঁটে হেঁটেই যাচ্ছেন রাস্তা দিয়ে, দেখে যে ছাদের উপর থেকে একদম ঝাঁপ দিবে দিবে অবস্থা। আচ্ছা, একজন মহিলা ছাদের উপর ঝাঁপ দিবে দিবে অবস্থা, সে দৌড়ে কাছে যাওয়ার চেষ্টা করতে করতে অলরেডি ঝাঁপ দিয়ে ফেলেছে। আচ্ছা, সে সামনে যাওয়ার পরে মানে যখন ডেড বডিটা ধরতে যায়, সে কাপড়টা সরিয়ে দেখে যে ওখানে কিছুই নেই। তাহলে সে যেটা দেখলো সেটা কি, তার মাথায় মানে সে কোনো কিছুই সে মিলাতে পারছে না। এবং যতই মানুষের কাছে আপনার এক্সপিরিয়েন্সের কথাগুলো শেয়ার করছে, যতই মানুষকে বলছে, সে বলছে না এটা তোমার কোনো ধরনের ভুল, তোমার হ্যালুসিনেশন। তুমি, আমরা জানি যে আপনার শিজোফ্রেনিয়ার পেশেন্টরা মাঝে মাঝে এসব জিনিসগুলা অনেক সময় লক্ষ্য করতে পারে। তো আমি চাই মানে উনি চাচ্ছিল যে আমি ডাক্তার দেখাবো। তো যখন ডাক্তার দেখালো, ডাক্তার বলে যে আপনি শিজোফ্রেনিয়ার পেশেন্ট না, শিজোফ্রেনিয়ার পেশেন্টরা নর্মালি কানের মধ্যে ফিস ফিস সাউন্ড খুব বেশি শুনতে পায়, তো আপনার এটা কোনো রোগ না, আপনি বেটার এই ওষুধগুলা খান এবং আপনি ঠিক হয়ে যাবেন। লাস্ট দিনের ঘটনা রাসেল ভাই, সে বাথরুম থেকে গোসল করে বের হচ্ছে, দরজা খুলেই দেখেছে তার রুম ভর্তি পানি। আচ্ছা, আপনার গোড়ালি সমান পানি। হঠাৎ করে পানিটা লাল হয়ে গেল এবং নিচের থেকে একটি হাত উপরে উঠে আসছে। ওইটা দেখে মানে ওই জিনিসটা পুরাটা হাত উপরে উঠে আসা গিয়ে সে নিচে নেমে গেল। বাসার সবাইকে ডেকে নিয়ে উপরে নিয়ে আসার পর সব নর্মাল। সে নিজের মনটাকে টিকাতে পারলো না, কারণ যেগুলো সে দেখছে, যেগুলো ফেস করছে, সেগুলো আসলেই তার জন্য যৌক্তিক না, তার জন্য এটা সুইটেবল না। সে বলছে আমি থাকবো না এখানে, তারপরে চলে এসছে, সে বাসাটা ছেড়ে দেয়। আচ্ছা, ওই বাসা থেকে ওই লেন থেকে 2-3 পরে লেন একটা বাসা নেয়, বাসাটা সে একতলা বাসা আর কি। যেদিন সে বাসায় ঢোকে, যেদিন সে থাকে ওই বাসায় মানে থাকা শুরু করলো, ওই দিনের রাতের ঘটনা। ঠিক ঘুম ভাঙে রাতের বেলা, গভীর রাত, আমি খুব ছোট করে বলে দিচ্ছি, গভীর রাত ঘুম ভাঙে, ঠিক সেই বাজে গন্ধ
শরীর থেকে খসে খসে চামড়া পড়ছে, তার চোখের সামনে ঘটছে, সে বাড়ি চেঞ্জ করে কোনো লাভ হয়নি। আচ্ছা, সে ওই এলাকা ছেড়ে বাংলাদেশ আসার প্ল্যান করে ফেলে এবং 1 মাসের মধ্যে সে 1 মাসও টিকতে পারেনি, সে তার বাংলাদেশে এসে এবং বাংলাদেশে আসার পরে কি আর কিছু করেছে? বাংলাদেশে আসার পর সে একটা জিনিস জানতে পেরেছে যে ওই যে বাসের প্রথম সে উঠেছিল সেইখানের যে হাজবেন্ডটা ছিল সে হাজবেন্ডটা মারা গেছে। কিভাবে মারা গেছে এটা কোনো রিজন না, এটা কোনো রিজন হতে পারে না, বাট বাংলাদেশে আসার পর তার সাথে এরকম কিছু আর ঘটেনি। হ্যাঁ, অনেকে এটা কিন্তু বলেন যে অনেক সময় দেখা যায় যে মানে এমন কোন দেশ যে দেশে যেতে হলে মানে সমুদ্র পার হতে হবে আর কি, এরকম কোন জায়গায় গেলে হয়তো মানে তারপরে কষ্ট করে সেই জায়গায় গেছে, অথচ তার সাথে কিন্তু রাসেলের অনেকগুলা রুমমেটস আছে, বাট তারা কখনো এসব জিনিস ফেস করেনি। সেই কেন ফেস, সেই নিজে কেন ফেস করলো, এটাই তার কোশ্চেন। আলিফ, অনেক থ্যাঙ্কস আজকে আলিফের ভূত ফিল্মে